রাত দুটোই বন্ধুর বইয়ের নাম্বার থেকে কল আসায় বেশ অবাক হলো শুভ। গতকালই অর্কর বাসায় দাওয়াত ছিল। সেখানে অর্কর বউ সারিকার সাথে প্রথম আলাপ হয়। বিয়ের দিন দেখা হলেও সেইভাবে পরিচয় হয়নি। গতকাল ফোন নাম্বার আদান প্রদানও হয়েছিল। অবশ্য সেটা সারিকা নিজের আগ্রহে করেছিল। কোনো বিপদ হলো না তো? কলটা তৎক্ষণাৎ রিসিভ করলো শুভ। হ্যালো শালিকা ভাবি। সারিকা খানিকটা তরল গলায় মৃদু হাসল। ওর গলা সুরেলা, কথা বললে মনে হয় রেঞ্জিন আওয়াজ হচ্ছে। ওর হাসি শুনে উদ্বেগে কেটে গেল শুভর। সারিকা বলল, আমি আপনার থেকে কত ছোট, তবুও ভাবি বলতে হবে? শুধু সারিকা বললে হয় না? শুভ অবাকই হলো। গতকাল তো সে ভাবি বলেই সম্বোধন করেছিল। তখন তো সারিকা বিন্দুমাত্র প্রতিবাদ করেনি। সে খানিক বিরক্তির সুরেই বলল, কি ডাকছি সেটা বড় কথা না, বড় কথা হলো আপনি আমাকে এত রাতে কেন কল করলেন? আমি ভাবলাম কোনো বিপদ হলো কিনা। হুম, কোনো বিপদ হবে না। গল্প করতে ফোন করতে পারি না? আপনার বন্ধুর সাথে তো খুব আড্ডা দিতে পারেন, আমি কল করলেই সমস্যা? ঢলঢলে গলায় কথাগুলো বলল সরিকা। শুভর কাছে বিষয়টা সুবিধার মনে হচ্ছে না। সে একটা নিঃশ্বাস ফেলে বলল, আমরা মাঝরাতে আড্ডা দেই না। তাই বুঝি? মিথ্যে বললে আমি মানব কেন? আপনারা ইউনিভার্সিটিতে থাকতে সারা রাত আড্ডা দিয়ে কাটাননি? মাতাল হয়ে পড়ে থাকেননি? ট্যুরে গিয়ে রাত জেগে আকাশের তারা গোনেননি? সব শুনেছি আমি, বুঝলেন? সেটা আলাদা বিষয়, তখনকার ব্যাপারটা আলাদা ছিল। এখনকার ব্যাপারটাও আলাদা। কীরকম? আমি কিন্তু রাগ করব। আপনি আমার সাথে এমনভাবে কথা বলছেন যেন ফোন রাখতে পারলেই বেঁচে যান। আমার কথা ভালো লাগছে না? গতকাল তো খুব প্রশংসা করছিলেন আমার কণ্ঠের। শুভ হাল ছেড়ে দিয়ে বলল, আচ্ছা বলুন কি বলতে চান? ভালো কথা। অর্ক কোথায়? আপনার বন্ধু তার বাড়িতে, আমি আমার বাপের বাড়ি এসেছি। ও, এখন তো তাহলে আপনার অর্কর সাথে কথা বলা উচিত। অর্ক? সে এত ক্লান্ত থাকে যে অফিস থেকে ফিরে কোনো রকম খেয়ে বিছানায় যেতেই ঘুম। রাগ করে বাপের বাড়ি চলে এসেছে জানেন? কত রাত চলে যায় আমার কাছেও আসে না, চেয়েও দেখে না, একটু আদরও করে না। শুভ ঢোক গিলল। কথাবার্তা বিপজ্জনক থেকে এগিয়ে যাচ্ছে, কিংবা ইচ্ছে করে এগিয়ে নেওয়া হচ্ছে। সে বলল, আপনার উচিত অর্কর সাথে সোজাসুজি এই ব্যাপারে কথা বলা। কেন বলবো বলুন? সব কিছু মুখ ফুটে বলতে হয়? আমার চোখ দেখে, আমার সাজসজ্জা দেখেও তো বোঝা উচিত আমি কি চাই। ও আসলে সবসময় একটু কাজ পাগল, তাই হয়তো খেয়াল করে না। আপনাদের মধ্যে বেশি দূরত্ব হয়ে গেল। খেয়াল করে না? ও কি অন্ধ? নাকি শরীরে সব সেনসিটিভ অর্গান নষ্ট হয়ে গেছে? দাঁড়ান, আপনি মেসেঞ্জারে চেক করুন। শুভ মেসেঞ্জার ঢুকে দেখলো সারিকা একটা ছবি পাঠিয়েছে। ছবিটা ওপেন করলো শুভ। যা দেখলো তাতে সে পুরো কয়েক সেকেন্ডের জন্য জমে গেল। সারিকা নিজের ছবি, আয়নায় সামনে দাঁড়িয়ে তোলা। এই ধরনের ছবিগুলোকে বলা হয় মিরর সেলফি। ওর পরনে একটা নাইট ড্রেস, গলাটা বিশাল, বুকের অর্ধেকটা উন্মুক্ত, হাঁটুর অনেকটা ওপরেই ড্রেসটা শেষ হয়ে গেছে। নখে লাল রঙের নেল পালিশ। এক হাতে ছবি তুলছে, অন্য হাতে একটা হট চকলেটের গ্লাস ধরে আছে। সারিকাকে ডার্ক সাইডের সুন্দরী বলা গেলেও ওর একটা প্রচণ্ড আবেদনময়ী শরীর আছে, যেটা এমনিতেও দেখে শুধু ধারণা করা যায়। আর এই স্বল্প কাপড়ের দেখেই পুরোপুরি উপলব্ধি করা যাচ্ছে। সারিকার কথা শব্দে সন্মিত ফিরল শুভর। সে যেন একটা ভিন্ন জগৎ থেকে ফিরে এলো। সারিকা বলছে, বলেন তো, এমনভাবে কারো সামনে গেলে তার সাধ্য আছে ফিরিয়ে দেবার? আপনার বন্ধু দেয়, শুধু দেয় না, সে চেয়েই দেখে না, নাক ডেকে ঘুম দেয়। আমার কি ইচ্ছে করে জানেন? না থাক, আপনাকে আর সেসব বললাম না। শুভ কিছু বলতে পারছে না। তার কথা হারিয়ে গেছে। ইচ্ছে করছে কলটা কেটে দিতে, কিন্তু পারছে না। সারিকা যেন তাকে হিপোটাইজ করে ফেলেছে। ভয়ঙ্কর একটা নেশার জগতে টেনে নিয়ে যাচ্ছে তাকে। তার নিজের ওপর কোনো কন্ট্রোল নেই। সে নিজের ঘরের আয়নার দিকে চাইল। কাছে সে স্পষ্ট সারিকাকে দেখতে পেল, ঠিক ছবির মতো বেশভূষায় দাঁড়িয়ে আছে। পরের দিন শুভর কল পেয়ে খুশি হলো অর্ক। কিরে দোস্ত, কি অবস্থা? এই তো, তোর কি খবর বল? খবর আর কি, বাসায় একা একা ভালো লাগে না। বউ বাপের বাড়ি গেছে, 15 দিন পার না করে আসবে না। আরে, তুই ফিরছিস অফিস থেকে? আমার অফিস তো কাছেই, 7টার মধ্যেই চলে আসি। তা মনে হয় তোর মতো হলে ভালো হতো। নিজের বিজনেস, যখন খুশি যাব, যখন খুশি আসবো। হ্যাঁ,
এত সহজ না। তুই কি প্রতিদিনই 7টার মধ্যে আসতে পারিস? কাজের চাপ থাকে না? চাপ যতদূর পারি না নেওয়ার চেষ্টাই করি আমি। বাসায় সুন্দর বউ রেখে কার কাজ করতে ভালো লাগে বল? তাই নাকি? তার সুন্দরী বউকে ঠিকঠাক মতো হ্যান্ডেল করতে পারিস তো নাকি? তোর মিয়া, আমি কি সাবেদ আলী নাকি যে বিয়ের রাতে বউদের ফোন করে বলবো নার্ভাস লাগতেছে? সবে তো আলির, কিন্তু এখন 3টা বাচ্চা। তোর এখনো 0। তো সাবেদ আলী বিয়ে করছে বাচ্চার জন্য, আজ ভাই লাইভ এনজয় করার পর বাচ্চার কথা ভাববো। তার মানে ম্যারিড লাইফ ভালোই যাচ্ছে। একদম সেরা। ভাবিকে দেখলে তো মনে হয় তোর থেকে বহুত অ্যাডভান্স। তাতে কি, মাঝে মাঝে ওই বলে আজকের মতো সারো। বুঝেছি। আরও বেশ কিছুক্ষণ কথা বলার পর ফোন রাখলো শুভ। অর্ক মিথ্যে বলেনি, সে কখনো মিথ্যে বলেও না। বহুদিনের বন্ধুত্ব ওদের। শুভর সামনে ইমেজ বজায় রাখতে মিথ্যা বড়াই করার মতো মানুষ অর্ক নয়। তার মানে মিথ্যা বলছিল সারিকা, কিন্তু কেন? ওর উদ্দেশ্যটা কি? সেই রাতে সারিকা আবার কল করলো। শুভ কল রিসিভ করলো না। বেশ কয়েকবার চেষ্টায় পর সারিকার কল করা বন্ধ করে দিল। শুভ কাজ করছিল ল্যাপটপে। ফেসবুক মেসেঞ্জার খোলাই ছিল। তার সারিকার আজকের পাঠানো ছবিটা ওর চোখে পড়ে গেল কিছুক্ষণের মধ্যেই। দেখে গায়ে কাঁটা দিয়ে উঠল ওর। গতকালের মতো আর একটা ছবি। আজকের ছবিতে সারিকা শাড়ি পরেছে। শাড়ির সাথে ফুল হাতা ব্লাউজ পরেও যে কোনো মানুষকে একটা অশ্লীল লাগাতে পারে, সেটা এই ছবি না দেখলে কখনো বুঝতে পারতো না শুভ। শাড়ির আঁচল একপাশে কোনো রকম ফেলে রাখা, হাত দুটো পেছনে ঠেলে শরীরটাকে মুচড়ে যেন সামনের দিকে ঠেলে দেওয়া হয়েছে। শরীরের অন্যতম আকর্ষণীয় অংশ, ঠোঁটে লাল টকটকে লিপস্টিক, দাঁত দিয়ে নিচের ঠোঁটটাকে কামড়ে ধরে রেখেছে। সারিকার এরপরের কলটা ধরল শুভ। হ্যালো, বলুন। ছবিটা দেখেছেন? হুম। আমাকে কেমন লাগছে? সারিকার গলায় এত আহ্লাদ গলে পড়ছে যে শুভর মনে হলো সে কোনো অতল গৃহবরে তলিয়ে যাচ্ছে। সে নিজের অজান্তেই উত্তর দিল। দারুণ। তাদের কথা চলতে থাকলো ভোর পর্যন্ত। এর মাঝেই সারিকার আবদারে অনলাইনে ওর জন্য একটা শাড়ির পেমেন্ট করে দিল শুভ, মাত্র 22,000 টাকায়। পরের দিন সারিকার কল আর বিশেষ করে ছবির জন্য যেন অপেক্ষা করে রইল শুভ। বারবার মেসেঞ্জার চেক করতে লাগলো। রাত 2টো পেরিয়ে গেল, কিছুই এলো না। দেখতে দেখতে 3টা বেজে গেল। শুভ ধরেই নিল আজ আর কোনো সাড়া পাওয়া যাবে না, হয়তো ঘুমিয়ে পড়েছে সারিকা। রাত 3:10-এ সারিকার কল এলো, ভিডিও কল। ভিডিও কল দেখে হাত কাঁপতে লাগলো শুভর। কেন যেন মনে হলো এই আগুনে ঝাঁপ দিলে সে আর ফিরতে পারবে না। সারিকার ভিডিও কল রিসিভ করতে গিয়ে শুভর বেশ ছোটবেলার একটা ঘটনা মনে পড়ে গেল। তার বাবা একবার তার আর তার বোনের একটা পরীক্ষা নিয়েছিল। পরীক্ষাটা ছিল এমন, 2টো চকলেটের বক্স ওদের বাড়ির ডাইনিং টেবিলের ওপর রাখা থাকবে। দুজনেই হাত বাড়ালেই সেগুলো নিতে পারবে, কিন্তু যদি তারা সম্পূর্ণ একদিন বক্স দুটো স্পর্শ না করে থাকতে পারে, তাহলে তাদের কাঙ্ক্ষিত কোনো একটি দামি উপহার কিনে দেওয়া হবে। শুভর বোন সুপ্তি চেয়েছিল একটা সাইকেল, আর সে নিজে চেয়েছিল একটা ভিডিও গেমস। দুজনেই দৃঢ় প্রতিজ্ঞা ছিল চকলেটের বক্স স্পর্শ করবে না। এদিকে চকলেটের দুটো তাদের দুজনেরই বেশ পছন্দ ছিল। বয়সও ছিল কম, তার মোটে 8 বছর বয়স, সুপ্তির 10। এই সময় লোভ সামলানো সহজ নয়, তবুও কেমন করে যেন সুপ্তি সারাদিন পার করে দিল। শুভ কিন্তু পারল না। বিকেলের দিকে সে আর নিজে সামলাতে পারল না। চকলেটে শুধু নিজেরটাই না, সুপ্তিরটাও চেটেপুটে শেষ করলো। খুব বেশি ভালো মনে নেই শুভর, তবুও এটা মনে আছে যে তার হেরে যাওয়ার বাবা খুব মন খারাপ করেছিলেন। বাবার হতাশা দেখে শুভ কথা দিয়েছিল আবার টেস্ট নিলে সে জিতে দেখাবে, কিন্তু বাবা বলেছিলেন এই পরীক্ষা শুধু একবারই নেওয়া যায়। বাবা চলে গেছেন অনেক দিন হয়ে গেল। বাবা যাবার পর তার ছোটোখাটো ব্যবসাটা যখন শুভর হাতে পড়ল, তখন সেটা আরও ফুলে ফেঁপে 3 গুণ হলো। শুভ এখন ভালো টাকা কামায়, বোনের বিয়ে সে নিজেই দিয়েছে। সুপ্তি এখন বিদেশে সেটেলড। নানার ঝামেলায় নিজের বিয়ে করা হয়নি। ইউনিভার্সিটির লাইফে এক প্রেমিকা ছিল, সেও এই সময় না দেবার অজুহাতে চলে গেছে তাকে ছেড়ে। অবশ্য ব্যাপারটা অজুহাত বলা যায় না, সে আসলেই অনুকে সময় দিত না। অনু বেশি কিছু চাইতো না ওর কাছে, শুধু একটু সময় চাইতো, কথা বলতে চাইতো। সে তাও দিতে পারতো না। অনু যখন বলতো এরকম করলে সে ছেড়ে চলে যাবে, তখন শুভর বন্ধুরা ওকে বলতো
তোর যা টাকা পয়সা, কোনো পাগলেও তোকে ছেড়ে যাবে না। অনুর মতো লোয়ার মিডল ক্লাস মেয়ের তো যাওয়ার প্রশ্নই ওঠে না। এত পাত্তা দিস না ওর কথাই। শুভ ওদের কথা শুনে আরও অনুকে পাত্তা দিত না, টেকেন ফর গ্যান্টেড ধরে নিয়েছিল। অনু তারপর তাকে আর তার বন্ধুদের অবাক করে দিয়ে একদিন ছোট এক চাকরিজীবীকে বিয়ে করে ফেললো। সেদিনের কষ্টের সাথে সাথে শুভর অনুর প্রতি সম্মানটাও বেড়ে গিয়েছিল। হয়তো সেই সম্মান অনু ওর সাথে ঝুলে থাকার চেষ্টা করলে পেত না। বিয়ের পর একবার অনুকে দেখেছিল সে রাস্তার পাশে স্বামীর সাথে দাঁড়িয়ে আইসক্রিম খাচ্ছে আর খুনসুটি করছে। সেদিন তার বাস্তবিকই মনে হয়েছিল অনু চলে গিয়ে ভালো করেছে। অনুর পর আর কোনো মেয়ের দিকে সে নজর দেয়নি, দিতে ইচ্ছে হয়নি। কিন্তু আজ এটা কি হচ্ছে? একটা মেয়ের প্রতি সে প্রবলভাবে আকৃষ্ট হয়ে পড়ছে, যে কিনা তার অতি কাছের বন্ধুর বউ। বাবার সেই পরীক্ষার কথা মনে পড়ছে। পারেনি সে সেদিন নিজেকে সামলাতে, আজ কি পারবে? কলার রিসিভের অপশনটাই বড্ড লোভনীয় মনে হচ্ছে। যেন রিসিভ করলে সে দেখতে পাবে লাস্যময়ী এক তরুণীর স্বল্প পোশাকে থাকা দেখবার জন্য তৈরি হয়ে বসে আছে। কয়েক মুহূর্তেই শুভর প্রচণ্ড মাথা ধরে গেল। এই শেষ রাতে কার সাথে কথা বলতে পারে সারিকা? প্রশ্নটা মাথায় বারবার ধাক্কা দিয়ে যাচ্ছে অর্কর। সে একটা বাজে স্বপ্ন দেখে ঘুম থেকে উঠে গেছে। সারিকাকে ভীষণ মনে পড়ছে বলে তাকে কল করতে গিয়েও সে আবিষ্কার করছে সারিকার নাম্বারটা এঙ্গেজড, তাও আবার 1.5 ঘন্টা ধরে। রাত 4টার সময় কার সাথে এত গল্প করছে যে ফুরাতেই চাইছে না। সে অনেকবার নিজেকে বোঝাবার চেষ্টা করলো যে সে যা ভাবছে তা ভুল। হয়তো কানেকশন কোনো গণ্ডগোল হচ্ছে, কিংবা সারিকা কারোর সাথে কথা বলতে বলতে ঘুমিয়ে পড়েছে, কল কাটেনি। যে কোনো কিছু হতে পারে। সব সময় নেগেটিভ চিন্তা করাটাই উচিত নয়, তার অন্যদিকে মন দেওয়া উচিত। মোবাইলের এলোমেলো ঘাটাঘাটি করতে গিয়ে সে কি মনে করে সারিকার ইমেল আইডিতে ঢুকলো। ওর আইডিটা কোনো এক কারণে তার মোবাইলে সেভ করা ছিল। প্রথম মেলটা দেখে চোখ কপালে ওঠে অর্কের। কোনো একটা ওয়েবসাইট থেকে একটা শাড়ি অর্ডার করেছে সারিকা, সেটার কনফার্মেশন মেসেজ এসেছে। শাড়িটার দাম 22,000 টাকা। এত টাকা কোথায় পেল সারিকা? ওর বাবা মায়ের তো চলে ভাইয়ার পাঠানো অল্প কিছু টাকায়। হঠাৎ করে এত টাকা দেবার মতো কেউ নেই সারিকার। সে নিজেও কোনো কিছু করে টাকা কামাবে এমন উপায় নেই। অন্তত অর্ক দেখেনি। তবে আবারও কল করলো অর্ক। এবার কল ঢুকলো। সারিকা ক্লান্ত গলায় জিজ্ঞেস করলো, এ সময় ফোন করলে যে? এতক্ষণ কার সাথে কথা বলছিলে সারিকা? ও, আগে ফোন করেছো? আমার বান্ধবী চিনিয়ার সাথে কথা বলছিলাম। ও কানাডা থাকে। বলেছিলাম না তোমাকে? সদ্যই দেশে এসেছে। সে 11টায় কথা শুরু করেছি, এখন রাখলাম। ওর আবার জেটল্যাগের কারণে রাতে ঘুম আসে না, তাই এত গল্প করছিল। আমি ঘুমিয়ে পড়ে যাচ্ছিলাম জানো। ও ও আমাকে একটা দামি শাড়ি গিফট করেছে। ওর কাছে টাকা পয়সা কোনো ব্যাপার না। আমি কত না করলাম, শুনলই না। ও স্বস্তির একটা নিঃশ্বাস বেরিয়ে গেল অর্কর মুখ থেকে। সে কি নাকি ভেবে মগজ এলোমেলো করে ফেলেছিল, ভেবে হাসি পাচ্ছে। সারিকা বলল, ঘুমাই আমিও এখন, এত ঘুম পাচ্ছে। উফ। ওকে বেবি বাই। লাভ ইউ। লাভ ইউ টু, মিস ইউ। মিস ইউ টু। শুভ জানালার ভারী পর্দা টেনে দিয়ে ঘরটা অন্ধকার করার চেষ্টা করলো। আয়নাটা সবার আগে ঢেকেছে সে। নিজের মুখোমুখি হতে ভয় করছে তার, ভীষণ ভয়। প্রবৃত্তির বশে একটা কাজ করে ফেলার পর এত আফসোস করে কী লাভ? করার আগে মনে হয়নি? প্রশ্নগুলো নিজেকে ভেতরে ভেতরে শেষ করে দিচ্ছে। এসির তাপমাত্রা কমিয়ে কম্বল মুড়ি দিয়ে শুয়ে পড়ল সে। ছোটবেলায় কোনো অপরাধ করলে সে খাটের নিচে লুকিয়ে পড়তো, মা বাবার মারের ভয়ে পেত। এখন ভয় পাচ্ছে নিজের বিবেকের। আবারও এটাও একটা প্রশ্ন যে তার বিবেক কি আদৌ বেঁচে আছে? সে ভেবেছিল হয়তো সারিকা কোনো ভয়ানক পোশাক পরে তার সামনে আসবে, কিন্তু সে খুব সাধারণ একটা টি শার্ট পরে হাসি মুখে কল করেছিল। শুভ স্বস্তিই পেয়েছিল সেটা দেখে। গল্প হচ্ছিল ভালোই। টুকটাক কথা বলতে বলতে এক পর্যায়ে হঠাৎ করে ক্যামেরাটা সামনে রেখে সারিকা নিজের টি শার্টটা খুলে ফেলেছিল। ভেতরে একটা কালো রঙের অন্তর্বাস ছিল কেবল। সেদিক থেকে বহু চেষ্টাতেও চোখ সরাতে পারেনি শুভ। যেন কিছুই হয়নি এমন ভাব করে সারিকা বলছিল, এত গরম লাগছে না? আমার বাড়িতে আপনার বাড়ির মতো এসি নেই বুঝলেন। শুভর মুখ দিয়ে কোনো কথাই বের হচ্ছিল না। সারিকা একাই বকবক করে যাচ্ছিল।
এরপর আস্তে আস্তে শুভ কথা বলতে শুরু করলো, খুব দ্রুতই সেই কথাবার্তা নিষিদ্ধ পর্যায়ে চলে গেল। তাদের মধ্যে উত্তেজনা কমতে কমতে ভোর হয়ে এলো। যখন সারিকা হাই তুলতে তুলতে কল রাখলো, তখনও শরীরের একটাও সুতোও ছিল না। শুভর লাল টকটকে চোখ দেখে বেশ ভয় পেয়ে গেল তমাল। তোর কি কোনো সমস্যা চলছে? জিজ্ঞেস করলো সে। সে নিজেই একটা সমস্যা শেয়ার করতে এসে দেখেছে শুভের অবস্থা তার থেকেও খারাপ। শুভ ক্লান্ত গলায় বলল, কিন্তু কি সমস্যা জিজ্ঞেস করিস না প্লিজ, বলতে পারবো না। তমাল দীর্ঘশ্বাস ফেলে বলল, আমিও বলতে পারবো না টাইপ একটা সমস্যায় ফেসে গেছি, সেজন্য তোর কাছে এসেছিলাম। কি হয়েছে? ওই যে বলতে পারবো না এমন। ধুর বেটা, বলে ফেল। তাহলে তোর সমস্যা বল। আমারটা খুব বাজে, নোংরা। আমারটাও। শুভ সরু চোখে তাকালো। কাহিনী কি? তমাল হাত দুটো কচলে বলল, আমরা দুজন দুজনকে সমস্যা শেয়ার করি, কিন্তু আর কাউকে সব কথা বলবো না। ওকে। অন্য কোনো বন্ধুকেও না। ঠিক আছে। আচ্ছা, তোর তোর অর্কর বইয়ের কথা মনে আছে তো? গত সপ্তাহে গেলাম ওদের বাসায় যে। শুভ সতর্ক হয়ে উঠল। অর্কর বউ? তমালের সমস্যার মূল্যও কি তবে সারিকা? তমালের কাহিনী শুনে চোখ কপালে ওঠার জোগাড় হলো শুভর। তমালকে সারিকার মতো করে ফাঁসায়নি, এদের ঘটনা অন্য। এই ঘটনাবলীর শুরু অনেক আগে। তমাল বলছে, তখন স্কুলে পড়ি, ক্লাস 8 থেকে 9-এ ওঠার সময় আমাদের ক্লাসে একটা অদ্ভুত রকমের নতুন মেয়ে এলো। অদ্ভুত মানে, মফস্বলে আমরা ছেলে মেয়েরা একটু আলাদা আলাদাই থাকতাম। ছেলে আর মেয়েদের মধ্যে অত আন্তরিক বন্ধুত্ব হতো না। এই মেয়েটা আসার পর মেয়েদের সাথে সাথে ছেলেদের সাথেও খুব খাতির করে ফেললো, একেবারে যেন গলায় গলায় বাপ। ছেলেদের আড্ডায় এসে যোগ দেওয়া, ওদের সাথে চায়ের দোকানে গিয়ে বসা, টুকটাক অ্যাডাল্ট যোগ করা। প্রথম প্রথম খুবই অস্বস্তি হতো আমাদের, কিন্তু মাস কয়েক যেতে না যেতেই আমরা অভ্যস্ত হয়ে গেলাম। ও আমাদের ছেলে গ্যাংয়েরই একজন হয়ে গেল। কিন্তু অস্বস্তি কাটার পর একটা নতুন সমস্যা দেখা দিল। আমরা সবাই কম বেশি মেয়েটার প্রতি আকৃষ্ট হয়ে গেলাম। সরাসরি কেউ কিছু বলতাম না, কিন্তু বুঝতে পারতাম মেয়েদের সাথে অত ক্লোজভাবে আমরা কখনো মিশিনি। তাই মেয়েটা যখন আমাদের গা ঘেঁষে দাঁড়াতো, তাদের হাত রেখে গল্প করত, তখন আমাদের অন্যরকম ভালো লাগা কাজ শুরু করত। ও ছেলেদের মতো জামা কাপড় পরতো, যেহেতু মফস্বল ছিল অত খোলামেলা সম্ভব না। দেখা যেত শার্ট প্যান্টের সাথে ওড়না ঝুলে এসেছে। আমাদের সাথে আড্ডা দেওয়ার সময় সে ওড়না পাশে রেখে আমাদের মতো ওই শার্টের উপরের বোতাম খুলে বসত। আমাদের ছেলেদের চোখ তখন কোথায় যেত তা আর বললাম না। ও ইচ্ছে করে এই কাজ করতো জানি না। আমরা ওকে কোন দৃষ্টিতে দেখতে শুরু করেছিলাম তাও খেয়াল করতো কিনা জানি না। যাই হোক, এভাবে অনেকগুলো দিন পার হয়ে গেল। ফাইনাল পরীক্ষা আসবে আসবে করছে, এমন সময় একদিন মেয়েটা আমাকে একটা চিঠি দিল। চিঠিতে লেখা আমার সাথে দেখা করতে চায়। আমি তো খুশিতে ভাগবাকুম। সবার মধ্যে কি ওর আমাকেই মনে ধরল। দেখা করলাম সেদিন বিকেলে, নদীর ধার কাশবন দিয়ে হাত ধরে করলাম। ফেরার সময় হঠাৎ আমাকে চুমু খেলো সে। আমার কিছুতে বিশ্বাস হচ্ছিল না ব্যাপারটা। ওটা ছিল আমার ফার্স্ট কিস। এরপর মাঝে মধ্যে লুকোচুরি করে দেখা করতাম। বার্ষিক পরীক্ষায় আমার সিট আর ওর সিট কাছাকাছি পড়েছিল। আমাদের রুল বরাবর এমনভাবে সিট পড়তো যে আগে থেকে বোঝা যেত কার পাশে কার সিট পড়বে। পরীক্ষায় আমি ওকে যথাযথ সম্ভব সাহায্য করতাম, বলা চলে ভালোভাবে পাশ করে দিলাম। এরপর তো ছুটি হয়ে গেল, ওর সাথে তেমন যোগাযোগও হলো না। ক্লাস 10-এ ওঠার পর প্রথম সপ্তাহে মেয়েটা আমাকে জানিয়ে দিল তার খুব স্ট্রেস যাচ্ছে, সে সম্পর্ক কন্টিনিউ করতে পারছে না। কিছুদিন যেন আমরা একটু দূরত্ব বজায় রাখি। আমার শুরু থেকেই সন্দেহ হচ্ছিল মেয়েটার উপর। মেয়েটা পরীক্ষার জন্য আমার সাথে এসব করছিল তো? নিশ্চিত হলাম তখন যখন দেখা গেল নতুন রুলে যার সাথে সিট পড়বে তার সাথে ওর বেশি মাখামাখি দেখে। যাই হোক, আমি আর পাত্তা দিলাম না, কিছুটা মুখচোরা টাইপ ছিলাম। ব্যাপারটা সবার কাছ থেকে চেপে গেলাম।
আর একটা মেয়ের থেকে ইউজড হওয়ার কাহিনী তো সবার সাথে বলার মতো না। আমাদের টেস্ট পরীক্ষার পর একটা ভয়াবহ জিনিস বের হলো। তখন অল্প কজনের কাছে অ্যান্ড্রয়েড ফোন আছে। সেই ফোনেই দেখা গেল কিছু ছবি ভাইরাল হয়েছে। ওই মেয়েরই ছবি, গায়ে একটা পাতলা ওড়না ছাড়া আর কিছুই নেই। কিছুদিন এটা নিয়ে বেশ হট্টগোল চলল। মেয়েটা খুব কান্নাকাটি করলো। ক্লাসের প্রায় সব ছেলে মেয়ে ওকে এক প্রকার বয়কট করে দিল। এরও কিছুদিন পর জানা গেল আরও ভয়াবহ ঘটনা। এই মেয়ে শুধু আমাদের সাথেই না, ক্লাসের আরও অনেকের সাথে নানান রকম সুযোগ সুবিধা আদায় করার জন্য সম্পর্ক চালিয়ে গেছে। পরে কাজ আদায় হলে সম্পর্ক ডিসমিস করে দিয়েছে। আর ওর ছবিগুলো ভাইরাল করেছিল পাশের এলাকার এক ছেলে। তার সাথে প্রায় ওর 3 বছরের সম্পর্ক ছিল। সম্পর্ক থাকাকালীন অন্য ছেলেদের সাথে ধরা খাওয়ার পর ওই ছেলে কাজটা করেছে। যদিও মেয়েটা ওই ছবির ব্যাপারে বলেছিল যে সে শখ করে ওগুলো তুলেছিল, পরে বলে দোকানে সেই মেমোরি কার্ড দিয়েছিল গান লোড করতে, সেখান থেকে ভাইরাল হয়েছে। আমরা অবশ্য বেশিরভাগই ওর কথা বিশ্বাস করিনি। তো এসব ঘটনার পর এসএসসি পরীক্ষা চলে এলো। আমরা পরীক্ষা ঝামেলায় ওকে ভুলে গিয়েছিলাম। তোদেরও কখনো ওর কাহিনী বলা হয়নি। সেদিন অর্কর বাড়িতে দাওয়াতে গিয়ে ওর বউকে দেখে আমার চোখ কপালে উঠে যায়। ওর বউ সারিকাই আমাদের স্কুলে সেই মেয়েটা। তুই তো জানিস অর্কর বিয়ের সময় বাবা কত অসুস্থ ছিল। আমি কোনো রকম বন্ধুত্বের খাতিরে গিয়ে খেয়ে এসেছি। ওর বউয়ের দিকে ভালো করে চেয়েও দেখিনি। তার উপর ভারী মেকআপ করা ছিল, নইলে হয়তো তখনই চিনতে পারতাম। সেদিন অর্কর সামনে কিছু বলতে পারিনি। এরপর ফেরার পর থেকে শাকিলা আমাকে থ্রেট দিয়ে যাচ্ছে, যদি ওর ব্যাপারে বিন্দু বিসর্গও অর্ক জানতে পারে তাহলে সে আমাদের খবর করে ফেলবে, ফ্রেন্ড সার্কেল ধ্বংস করে দেবে। আমি বুঝতে পারছি না ও কেন বারবার ফ্রেন্ড সার্কেলের কথা বলছে। অর্কর সাথে বন্ধুত্ব এ কারণে নষ্ট হতে পারে, কিন্তু বারবার সে ফ্রেন্ড সার্কেলের কথায় কেন বলে যাচ্ছে। সব শুনে বেশ কিছুক্ষণ চুপ করে থেকে শুভ বলল, হয়তো আমি এই কারণটা বুঝতে পারছি। কি কারণ? তুই আমাকে ভুল বুঝবি না তো? ভুল বুঝবো কেন? প্লিজ আমাকে খারাপ ভাবলেও ছেড়ে যাস না। আরে কি হয়েছে বলবি? শুভ আস্তে আস্তে সবটা খুলে বলল। শুনে তমাল একেবারে স্তব্ধ হয়ে গেল। ঘটনা অনেক দূর গড়িয়ে গেছে। মেয়েটা কি অসম্ভব চতুর! একটা মেয়ে এত খারাপ কেমন করে হতে পারে? শুভ বলল, তোর কি মনে হয় আমি অনেক খারাপ মানুষ? দেখ শুভ, তোকে আমি কত বছর ধরে চিনি বলতো, আর ওই মেয়েটাকেও চিনি। কীভাবে কি হয়েছে সেটা বুঝতে পারছি। ওর দোষ অবশ্যই ছিল, তুই অনেক জঘন্য একটা কাজ করেছিস। তবে তোকে খুব খারাপ মানুষও বলতে পারবো না। খারাপ হলে তোর আজকের রিয়ালাইজেশনটা তো হলো তো না। যাকগে, এখন আমাদেরও বাঁচতে হবে, আর অর্ককেও বাঁচাতে হবে। কিন্তু কিভাবে? আমি একটা জিনিস বুঝতে পারছি না, ওই মেয়ে এত সহজে তোকে পটিয়ে ফেললো, তাহলে ওর জন্য তোর মতো বা তোর থেকেও অনেক ধনী কাউকে পটিয়ে বিয়ে করে ফেলা কোনো ব্যাপারই ছিল না। তাহলে সে অর্কর মতো একটা মিডল ক্লাস ছোটোখাটো চাকরিজীবী ছেলেকে কেন বিয়ে করলো? ধনী কাউকে বিয়ে করলে ওর আর এসব করে নিজের শখ পূরণ করতে হতো না। তাই তো। শোন, অর্ককে এখন কিছু বলা যাবে না। আমরা চেষ্টা করি শাকিলার বিরুদ্ধে প্রমাণ জোগাড় করার। ওর ব্যাকগ্রাউন্ড চেক করলে অনেক খবর হয়তো আমরা পাবো। আমি স্কুলের দিকের বন্ধু বান্ধবদের থেকে খোঁজ নিয়ে দেখি ওর স্কুল থেকে এ পর্যন্ত আসার কাহিনী জানা যায় কিনা। ঠিক আছে। তুই এত চিন্তা করিস না, ভালো করে গুণ দে, আর ওর আইডিটা ব্লক করে দে। অচেনা নাম্বারে কল রিসিভ করিস না। বাঁচতে চাইলে ওকে ইগনোর কর পুরোপুরি। এখনই করি তোর সামনে। শুভ সারিকার আইডি ফোন নাম্বার থেকে সব ব্লক করে দিল। তমাল উঠতে যাচ্ছিল, হঠাৎ কথাটি মনে হতেই জিজ্ঞেস করলো, তোকে যে ও এত কিছু দেখালো, তুই স্ক্রিনশট দেসনি? না তো, সেরকম কিছুই মনে আসেনি। আর ও যদি তোর স্ক্রিনশট দিয়ে থাকে? শুভর মুখ ফ্যাকাশে হয়ে গেল। গত রাতে যা হয়েছে তার স্ক্রিনশট থাকলেও ব্যাপারটা শুধু বন্ধুত্বের না, ওর ইমেজের, এমনকি পুরো ক্যারিয়ারের জন্য হুমকি। তমাল চলে যাবার পর শুভ প্রায় সারাটা দিন অস্থিরতার মধ্যে দিয়ে কাটিয়ে দিল। কী করবে কিছু বুঝে উঠতে পারছিল না। একবার এক এক সম্ভাবনায় মাথায় উঁকি ঝুঁকি দিতে লাগলো, আর তার ভয় ক্রমশ বাড়তে লাগলো। কোনো দিন ভাবেনি সে এমন সমস্যায় পড়তে হবে।
তার তো চরিত্রের সমস্যা ছিল না, তবে এত সহজে সে কেমন করে ধরা দিত? এতটুকু সংযম কেন সে দেখাতে পারল না? নিজেকে ধিক্কার দিতে দিতে নিজের কাছেই ছোট হতে লাগলো সে। সন্ধ্যার দিকে হঠাৎ তার মনে হলো কারো পরামর্শ নিলে কেমন হয়। তমাল তার বন্ধু, তাদের চিন্তাধারা অনেক মিল। অন্য কেউ যে তার সমস্যাটা অন্যভাবে দেখে সঠিক কোনো সমাধান দিতে পারেনি, এমন কারো সাহায্য নিতে পারলে ভালো হতো। কিন্তু এই ভয়ানক লজ্জার কথা সে কাকে বলবে? ভাবতে ভাবতেই নতুন একটা বুদ্ধি মাথায় এলো তার। ফেসবুকের বিভিন্ন গ্রুপ আছে, যেগুলোতে পোস্ট করলে অনেক ভালো ভালো পরামর্শ দিতে থাকেন। নিজের নাম লুকিয়ে অ্যানোনিমাসলি পোস্ট করলে কেউ তাকে চিনতেও পারবে না, আর সে হয়তো সঠিক সমাধানও পেতে পারবে। বেশ কিছুক্ষণ চিন্তাভাবনা করে সে ঠিক করলো পোস্টটা করবে, তারপর যা হয় হবে। ফেসবুকে একটা সমস্যা সমাধানের গ্রুপে ঢুকে সে নিজের নাম ঢেকে পোস্ট করে ফেললো। কথাগুলো লেখার সময় তার নিজেরই এত গা ঘেন ঘেন করতে লাগলো যে কয়েকবার লেখা থামিয়ে চুপচাপ বসে রইল সে। কিন্তু শেষ পর্যন্ত পুরোটা লিখে শেষ করে আর ভাবাভাবি না করে পোস্টটা করে দিল সে। কিন্তু পোস্ট পেন্ডিং রয়ে গেল, অ্যাপ্রুভ হলো না সেই রাতে। এদিকে সারিকার কল করার সময় হয়ে এসেছে। শুভর ভয় হতে লাগলো, সারিকা যদি তাকে না পেয়ে তার স্ক্রিনশট ফাঁস করে দেয়। এই স্ক্রিনশটের চিন্তাটা তাকে কিছুতেই স্থির হতে দিচ্ছে না। না, সারিকার সাথে কথা বলতে হবে মনে হচ্ছে। কথায় কথায় জানতে হবে ওর কাছে এরকম কোনো প্রমাণ আছে কি না যে সে তার বিরুদ্ধে কাজে লাগাতে পারে। শুভ সারিকার আনব্লক করে রাখলো, তবে নিজে থেকে কোনো মেসেজ দিল না। অপেক্ষা করতে লাগলো সারিকার কলের আর একসাথে পোস্ট অ্যাপ্রুভ হবার। পোস্ট পেন্ডিং হয়ে রয়ে গেল। সারিকা ঠিকই রাত 1টায় কল করলো। আজ সে পাতলা গোলাপি একটা টি শার্ট পরে আছে, ভেতরে কিছু পরেনি, বোঝাই যাচ্ছে। শুভ তখনই একটা স্ক্রিনশট নিয়ে রাখলো। সারিকা নিজের চুলগুলো এলোমেলো করে বলল, আমাকে কেমন লাগছে? শুভ ঢোক গিলে বলল, ভালো। তুমি সবসময় তো নার্ভাস থাকো কেন? ও সরি, কাল শেষের দিকে খুব অ্যাক্টিভ ছিলে। তার মানে তোমাকে অ্যাক্টিভ করতে কি করতে হবে তা আমার জানা আছে। দেখো সারিকা, এসব উচিত হচ্ছে না। খুব হচ্ছে। আমরা দুজনে অ্যাডাল্ট, আমাদের যা খুশি আমরা করতে পারি। হু কেয়ার্স? তোমার হাজবেন্ড আমার বন্ধু। ও না জানলেই তো হলো, তাই না? জানবে না, তুমি না বললেই হবে। যদি অন্য কোনোভাবে জানে? কিভাবে জানবে? তোমার কল রেকর্ড থেকে, বা ধরো কোনো ছবি বা স্ক্রিনশট থেকে। ধুর, কল হিস্ট সব ডিলিট করে রাখি, আর ছবিটি আমি ফোনে রাখবো কেন? পাগল নাকি? কোনো প্রমাণ নেই, কেউ ধরতে পারবে না। শোনো, আমার একটা ভালো মোবাইল লাগবে, তোমাকে সুন্দর সুন্দর ভিডিও করে পাঠাবো। এই ফোনটার ভিডিও কোয়ালিটি একদম বাজে। আচ্ছা। আচ্ছা কি কিনে দিবে না বলো? প্লিজ প্লিজ। প্রথম ভিডিওটা তোমাকে করে পাঠাবো, প্রমিস। আমার একটা লাল শাড়ি আছে, ওটা পরলে নাকি আমাকে অপ্সরার মতো লাগে, ওটা পরবো। বলো কিনে দিবে মোবাইল? দেব। কবে? দেখি। দেখি? আমার আজই টাকা চাই। কাল শপিংয়ে যাব, নাকি তুমি সাথে গিয়ে কিনে দিতে চাও? কোনটা? দেখা হয়ে গেলে আরও অনেক কিছুই হতে পারে। আজ কি চাও? শুভ স্ক্রিনশট নিতে ভুলল না। তার আজ কেমন যেন গা গুলিয়ে আসছে। সারিকার লোভী দৃষ্টি, ওর লোভী কথাবার্তা তাকে ভেতর থেকে যেন গলা চেপে ধরলো। সে বলল, আজ কিছু চাই না সারিকা, আমার প্রচণ্ড মাথা ব্যথা। তার মানে তুমি মোবাইলটাও দেবে না? ভেবে দেখবো। সারিকা যেন ভীষণ আশাহত হলো। শুভরও খারাপ লাগছিল ওর মুখের উপর ফোন রেখে দিতে, কিন্তু সে কাজটা করলো, তারপর ব্লক করে দিল। আর চিন্তা নেই, এতটুকু নিশ্চিত হয়ে গেছে যে সারিকার কাছে কোনো স্ক্রিনশট অন্তত নেই। ফোন রেখেও আর ঘুমাতে পারল না শুভ, ছটপট করতে লাগলো কেবল। সারিকা তাকে আজও চুম্বকের মতো টানছে, অস্থির লাগছে। ওকে আবার ফোন করতে ইচ্ছে করছে, দেখতে ইচ্ছে করছে, কাছে পেতে ইচ্ছে করছে। মনে হচ্ছে কাল ওকে একটা মোবাইল কিনে দিয়ে ওর সাথে কিছুটা সময় কাটালে মন্দ হতো না। হোক বন্ধুর বউ কিংবা খারাপ মেয়ে, যা খুশি তাই। কোনো মেয়ে এইভাবে যেচে পড়ে এলে কোনো ছেলে তাকে ফিরিয়ে দেয় নাকি? ফেরাতে পারে? সামান্য কিছু টাকাই তো খরচ করতে হতো। বিনিময়ে ভাবতে ভাবতে দীর্ঘশ্বাস ফেলল শুভ। হঠাৎ মনে পড়ল সারিকা দুটো স্ক্রিনশট আছে তার কাছে, সেগুলো বের করলো শুভ।
আজকের মতো ছবি দুটোই তার উত্তেজনা প্রশমিত করতে সাহায্য করলো। সকালে উঠে আবার রাতের জন্য প্রচণ্ড অপরাধবোধ ঘিরে ধরল শুভকে। প্রতিটা মানুষই গ্রে শেডের হয়, তার ভেতরে ধূসর রঙের সাদার পরিমাণ অনেক বেশি ছিল। ধীরে ধীরে তাতে কালো রং মিশে যাচ্ছে। সে নিজেও চলে যাচ্ছে অন্ধকার অতল গৃহবাড়ে। ছি, কি ভীষণ বাজে কাজ করছে সে। সকালে উঠে প্রথম যে কাজটা সে করলো তা হলো স্ক্রিনশট দুটো ডিলিট করা, আবার যাতে বের করতে না পারে সেজন্য একেবারে রিসাইকেল বিন থেকে ডিলিট করে দিল। এরপর অফিসে চলে গেল সেদিনকারের মতো। কয়েকদিনের অমনোযোগিতা কারণে অনেক কাজ বাকি পড়েছে। কাজ করতে করতে শুভ সারাদিন তেমন কোনো সময় পেল না। একেবারে গিয়ে সময় পেল রাতে। গোসল খাওয়া সেরে বিছানায় শুয়ে ফোনটা হাতে নিল সে। ফেসবুকে ঢুকেই দেখলো অজস্র নোটিফিকেশন এসে ভর্তি হয়ে আছে। আসলে তার পোস্ট অ্যাপ্রুভ হয়েছে। সেখানে শত শত কমেন্ট, তার মধ্যে কেউ পরামর্শ দিয়ে থাকলেও তা খুঁজে পেল না শুভ। গালাগালির স্রোত বয়ে যাচ্ছে, যা ইচ্ছা তাই গালি দিয়ে যাচ্ছে মানুষ, তাকেও আর সারিকাকেও। সবগুলো পড়তে পারলো না শুভ। রাগ লাগতে লাগলো ভীষণ। কার উপর রাগ তা অবশ্য বুঝতে পারল না। সে পোস্ট ডিলিট করে দিল। পরের দিন সকালে ঘুম ভাঙলো তমালের ডাকে। সকাল সকাল তমালকে দেখে খানিকটা ঘাবড়ে গেল শুভ। উঠে বসে জিজ্ঞেস করলো। কি হয়েছে রে? তমালের চেহারা গম্ভীর, মুখ রাগে লাল হয়ে আছে। সে ডিভানে বসে নিজেকে একটু সামলানোর চেষ্টা করে জিজ্ঞেস করলো। তুই ফেসবুকে তোর বন্ধুর বইয়ের সাথে প্রেম কাহিনী লিখে বেড়াচ্ছিস? শুভ ঢোক গিলে বলল, সে তো পোস্ট করার আগেই তো ভালো করে দেখে নিয়েছিল ওই গ্রুপে তার বন্ধু বান্ধব কেউ নেই। তাহলে তমাল জানলো কেমন করে? সে পুরোপুরি অস্বীকার করে গেল। আমি লিখিনি। আমি কেন লিখবো? তুই আমাকে যে কাহিনী শুনেছিলি বহু সেটাই তো বললাম। পোস্ট যে দিয়েছে তার নাম ছিল না, কিন্তু শিওর সেটা তুই। কোথায় পড়লি? কোথায় মানে? ওই পোস্টের স্ক্রিনশট ভাইরাল হয়ে গেছে, হাজার হাজার শেয়ার হয়েছে। মনে হয় দেশের সবাই এতক্ষণে জেনে গেছে। তুই এটা কি করলি শুভ? শুভর আর অস্বীকার করার মুখ নেই। সে দুই হাতে মুখ ঢেকে বলল, আমি জানি না আমি কি করছি। আমি সত্যি জানি না আমি কেন এত বড় ভুল করেছি। কি হয়েছে আমার? তোর বোঝা উচিত ছিল এ ধরনের মুখরোচক গল্প ভাইরাল হতে সময় লাগে না। এসব কি ফেসবুকে লেখে? তুই পাগল। পাগল হয়ে গেছি আমি। সেদিন ফেসবুকে এসব পোস্ট লেখালেখির কারণে এক কাপলের ডিভোর্স হয়ে গেল। লোকের মাথার গিলো কি সব দিন দিন উবে যাচ্ছে নাকি? আমাকে একটা চর মারবে তোমার? তমাল সত্যিই উঠে এসে শুভর দুই গালে দুটো চড় মারল। শুভ চুপচাপ চড় খেলো। তমাল তো গতকালের ঘটনা জানে, তো জানলে হয়তো দুটো লাথিও খেতে হতো। শুভ সাহস হলো না বলার। কোন মুখে বলবে? শুভ জিজ্ঞেস করলো। এখন কি কিছু করার আছে? তমাল একটু শান্ত হয়ে বসে বলল, সারিকার খবর পেয়েছি, অনেক কিছু জেনেছি, প্রমাণও আছে। আমার মনে হয় এটাই সময় অর্ককে সব জানিয়ে দেওয়ার। তোর কাছেও প্রমাণ থাকলে ভালো হতো। একটা স্ক্রিনশট রাখলেও কাজ হতো। দেখা যাক কত দূর কি হয়। ওই ডাইনির হাত থেকে অর্ককে আগে বাঁচাতে হবে, আর তোকেও। শুভ এবার নিজেকে চড় মারতে ইচ্ছে হলো। স্ক্রিনশট জোগাড় হয়েছিল, সে ডিলিট করে দিল। সালা স্ক্রিনশট জিনিসটা তার জীবনটাকে নরক বানিয়ে দেবে কে জানতো। সে মনে মনে বলল, যে নিজেই দৌড়ে দৌড়ে আগুনে ঝাঁপ দিতে যাচ্ছে তাকে তুই কি বাঁচাবে তোমার? আমার তো মনে হয় অর্ক সারিকাকে ছাড়বে না, যত প্রমাণই থাকুক না কেন। ওই মেয়ের মধ্যে কি যেন আছে, কি আছে কে জানে। শুভ আর তমালের মোবাইলে এমন সময় একসাথে টুং করে নোটিফিকেশন এলো। ওদের ফ্রেন্ডস গ্রুপে মেসেজ দিয়েছে অর্ক। মেসেজ ওপেন করতে শীত দাঁড়াবে শীতল স্রোত নেমে গেল শুভর। শুভ আর তমাল একসাথে অর্কর মেসেজ ওপেন করলো। অর্ক শুভর সেই পোস্টের স্ক্রিনশটটা পাঠিয়েছে, সাথে লিখেছে, দেখ মানুষ কত বেইমান হয়। এটা পরে আমার মাথা খারাপ হয়ে গেছে, গা ঘিন ঘিন করছে। যার সাথে আসল কাহিনী হয়েছে না জানি তার কেমন লাগছে। মেসেজটা পরে তমালের এত কষ্ট হলো যে সে কিছুক্ষণ চুপ করে ঠোঁট কামড়ে জানালার বাইরে চেয়ে রইল। যখন শুভর দিকে ফিরল তখন শুভ ফুঁপিয়ে কাঁদছে বাচ্চাদের মতো। ওদের বন্ধুত্ব ইউনিভার্সিটি থেকে। ইউনিভার্সিটি হলে তার 4 সিটের রুমে ওরা 3 জনই থাকতো। কত আড্ডা, কত স্মৃতি, কত সময় কাটানো, কত ভালোবাসার আর কঠিন বন্ধুত্ব ছিল তাদের। সবটা এইভাবে মিথ্যে হয়ে গেল। সত্যিই তো এটা বেইমানি কেমন করে করলো শুভ। শুভর মধ্যে ভালো কিছুর করার পোটেনশিয়াল সবসময় বেশি ছিল। ওর মাথাটা ছিল সবার থেকে পরিষ্কার, অন্যদের বিপদে সবসময় পাশে থাকতো। এমন একটা ছেলে এই কাজ করতে পারে ভেবে তমালের ভেতরটা কেমন যেন বিষিয়ে যেতে থাকলো। ইচ্ছে হলো ওর মুখে থুতু দিয়ে চলে যেতে এখান থেকে, আর কখনো এদিকে ফিরে না আসতে।
কিন্তু শুভর জন্য তা তো আর ভালোবাসা আছে, বন্ধুত্বের টান আছে। সে বন্ধু যাই করুক না কেন, আর শুভর মানসিক অবস্থা তাতে ওকে ধিক্কার দিয়ে ছেড়ে চলে যাওয়াটা রিস্কই হবে। তো আমার হতবুদ্ধির মতো দাঁড়িয়ে রইল, বুঝতে পারলো না তার কি করা উচিত। অর্ক অফিসে শেষে সারিকাকে আনতে গেল। বউকে ছাড়া বাড়িটা এত খাঁখা করে যে মনে হয় এই যেন তাকে গিলে খেতে এলো, আর সারিকা থাকলে মনে হয় চারপাশটা রঙিন আলোয় ঝলমল করছে। অথচ এই সারিকাকেই একসময় অপছন্দ করতো অর্ক। সারিকা ওর দূর সম্পর্কের কাজিন ছিল, অর্কের বাবার ফুফাতো বোনের মেয়ে। ছোটবেলায় গ্রামে গেলে একসাথে খেলাধুলা করতো ওরা। সারিকা তাকে পছন্দ করতো ছোটবেলা থেকেই, কিন্তু মেয়েটা দুষ্টু আর বাচাল টাইপের ছিল বলে অর্কর ওকে বিরক্ত লাগতো। ওর পছন্দ ছিল ঠান্ডা মিষ্টি ঘরোয়া ধরনের মেয়ে, কিন্তু সারিকা কোনোদিনই ওর পিছু ছাড়েনি। সেই ছোটবেলা জোর করে খেলা থেকে শুরু করে হাই স্কুলের পড়াকালীন সময়ে জোর করে চালান ঘরে পেছনে অন্ধকারে নিয়ে গিয়ে চুমু খাওয়া, প্রতিটা কাজকর্ম দিয়ে সে বোঝাতে চেয়েছে অর্ককে তার চাই। আর অর্ক সারা জীবন ওকে দূরে ঠেলেই গেছে। ওর কোনো কাজেই অর্কর কোনোদিনও আগ্রহ আসেনি, বরং সে উত্তরোত্তরে বিরক্তই হয়ে গেছে। তবে সবসময় এরকম যায় না। স্কুল শেষ করার পর বহুদিন গ্রামে যাওয়া হয়নি অর্কর। ইউনিভার্সিটি পাঠ চুকিয়ে প্রায় 8 বছর পর গ্রামে গিয়ে ওর দেখা হয় নতুন সারিকার সাথে। এই সারিকা আগের মতো বাচাল ঠিকই, কিন্তু ওর ভেতর থেকে কী যেন একটা তৈরি হয়েছে, সেটা ঠিক কী অর্ক ধরতে পারেনি, কিন্তু আকৃষ্ট হয়েছিল প্রবলভাবে। ওর চাহনি, ওর অস্তিত্ব সবটাই যেন অর্ককে ঘিরে ধরেছিল প্রবল আকর্ষণীয়র মতো। চোখ নাচিয়ে প্রথম কথাটা সারিকা বলেছিল, কি অ্যাংরি ইয়াং ম্যান, আমার কথা মনে আছে নাকি শহরের সুন্দর সুন্দর মেয়ে দেখে এসে এদিকে সব কিছু মাথা থেকে বেরিয়ে গেছে? অর্ক উত্তরে হেসে বলেছিল, তোমাকে ভুলে যাওয়ার মতো এতটা মেমোরি লস এখনো হয়নি, তবে তুমি বদলে গেছো। কীরকম? সেটা বলতে পারছি না, জাস্ট বদলেছো এটা বুঝতে পারছি। সারিকা ওর দিকে দৃষ্টি দিয়ে তীর ছুঁড়ে বলেছিল, বদলে গেছি, তবে আমার অনুভূতি বদলায়নি। এখনও আগের মতোই একজনকে ভীষণ করে চাইছে। বদলে যাওয়ার সময় বদলে যাওয়া সারিকা বা বদলে যাওয়ার অর্কের মানসিকতা ঠিক কী কারণে জানে না। সারিকার কথাটা শুনে অর্কর পুরো শরীরে একটা শিহরণ বয়ে গিয়েছিল। সারিকাও বুঝতে পেরেছিল সেটা, চোখে চোখে কথা হয়ে গেছিল যেন। সেবার গ্রামে গিয়ে প্রায় 10 দিন কাটিয়েছিল অর্ক। গ্রহের মতো পুরোটা সময় সারিকা নামক আকর্ষণকারী নক্ষত্রকে কেন্দ্র করে সে ঘুরে গেছে। সেই চালা ঘরের পেছনে আধারে গিয়ে চুমু খেয়েছে স্বেচ্ছায়। ঠিক তারপরেই মনে হয়েছে সারিকাকে না পেলে তার চলবে না। সারিকাকে তখন বিয়ের জন্য প্রস্তাব দিয়েছিল অর্ক। সারিকা তো পারলে সেই মুহূর্তে কবুল বলে ফেলে। বাড়িতে অর্ক জানিয়ে দিল সে সারিকাকে বিয়ে করতে চায়। তবে বাদ সাধল অর্কর মা। সারিকা চাল চলন তার কখনোই পছন্দ ছিল না। তার মতে মেয়েটা অতিরিক্ত চালাক। একে বাড়ির বউ করলে না তার ছেলে সুখী হতে পারবে, না সুন্দর একটা সংসার হবে। এই নিয়ে পুরো একদিন ক্যাচাল হলো। আত্মীয় স্বজন সবাই ভাগ হয়ে গেল, একজন এক এক মত দিল। তবে অর্কর মা কোনোভাবেই সম্পর্কটা মেনে নিতে নারাজ। সেই রাতে মাঝরাত পেরিয়ে যাবার পর অর্ক ঘরের দরজায় টোকা পড়ল। দরজা খুলে অর্ক দেখলো সারিকা দাঁড়িয়ে আছে। অর্ক জিজ্ঞেস করলো, কি হয়েছে? সারিকা কথাবার্তা না বলে ঘরে ঢুকে ভেতর থেকে দরজা বন্ধ করে দিল। তারপর অর্ককে জড়িয়ে ধরে বলল, আমাকে বিয়ে না করলে আমি কিন্তু গলায় দড়ি দিব। প্লিজ সারিকা, এরকম ছেলে মানুষই করো না। সারিকা কাঁদতে কাঁদতে আরও কী যেন বলতে লাগলো। এমন সময় দরজায় ধাক্কা পড়লো। একাধিক কণ্ঠস্বর শোনা গেল ওপাশে। অর্ক ঘাবড়ে গেল, কিন্তু সারিকা অদ্ভুত একটা কাজ করলো। তক্ষুনি তাকে ছেড়ে দিয়ে বিছানায় গিয়ে বিছানায় এলোমেলো করে দিয়ে বাঁচকানে গুটিসুটি হয়ে বসে রইল। এদিকে দরজা ধাক্কানোর মাত্রা বাড়লে সারিকা বলল, খুলে দাও না, হাঁ করে দাঁড়িয়ে আছো কেন? অর্ক বুঝতে পারলো কি হতে যাচ্ছে, কিন্তু দরজা না খুলে উপায় নেই। দরজা খোলা হলো। সবাই ঢুকে সারিকাকে আলু থালু বেশে জোরো সোরো হয়ে অর্কর বিছানায় বসে আছে। সারিকার ভাইয়েরা তো সেই রাত অর্ককে মারতে আসছিল, ওকে বাঁচিয়েছিল আর সারিকাই সবার মাঝে এসে দাঁড়িয়ে বলেছিল, ও আমাকে ডাকেনি, আমি নিজে থেকে এসেছি। সারা রাত ধরে বিশাল নাটক হয়ে গেল। গ্রামের বাড়ি বলে কথা দ্রুত ছড়িয়ে পড়ল পুরো গ্রামে। পরদিন বাধ্য হয়ে তাদের বিয়ে দিল আত্মীয় স্বজন মিলে। পরে শহরে এসে ওদের রিসেপশনের অনুষ্ঠান হয়েছিল। এত নাটকীয়তার জন্য অর্ক সারিকার প্রতি ভীষণ ক্ষুব্ধ হয়ে থাকলেও বিয়ের রাত মিটে গিয়েছিল সারিকাকে দেখে। কত ছলা কলা করেই অর্কর রাগ ভাঙিয়েছিল ভাবলে অর্কর এখনও শিহরণ জাগে, হাসিও পায়। অর্ককে দেখে সারিকা খুশি হয়ে গেল। এসেছো তুমি, এসো ভেতরে এসো। সারিকা ওকে বসিয়ে লেবুর শরবত করে আনলো। অর্ক বলল, চলো আজই ফিরে যাবে। কেন, এক রাত থাকো এখানে।
না তুমি চলো। সারিকা চোখ টিপে বলল। আর বুঝি থাকতে পারছো না একা? অর্ক হেসে পড়ল। না। আচ্ছা তৈরি হয়ে আসছি এক্ষুনি। সারিকার সাথে যোগাযোগ বন্ধের সপ্তাহখানেক পার হয়ে যাবার শুভ কিছুটা সামলে নিয়েছে। এদিকে তমাল বারবার বলেছে অর্ককে সব জানানো দরকার। ওর সাথে এত বড় ধোঁকা হতে পারে না, কিন্তু শুভর ইচ্ছে নেই কিছু জানানোর। এসব জানলে অর্কর সাথে সম্পর্কটা পুরোপুরি নষ্ট হয়ে যাবে, আর না হলেও আগের মতো থাকবে না, থাকা সম্ভবও না। তমালের সাথে দেখা হবার পর এটাই বোঝাচ্ছিল তমালকে, কিন্তু তমাল মানতে নারাজ। সে বলল, তুই কি জানিস ইউনিভার্সিটি লাইফে এই মেয়ে কী করতো? জানলে আর আমাকে নিষেধ করতে পারতিস না। আমি অর্কর সাথে এত বড় অপ্রতারণা জাস্ট মেনে নিতে পারছি না। জানলেও তো কষ্ট পাবে। এখন কষ্ট পাওয়া অনেক ভালো। দুদিন পর বাচ্চা কাচ্চা হয়ে গেলে যদি ও জানতে পারে ওর বউ ইউনিভার্সিটি লাইফে জামা কাপড়ের মতো বয়ফ্রেন্ড বদলাতো দুটো নাম্বার বেশি পাওয়ার জন্য। থাক, আমি আর শুনতে চাচ্ছি না। এখন তো এসব বলে লাভ নেই, ওকে শুনতে হবে আর রিয়েলিটি ফেস করতে হবে। আমার পয়েন্টটা বাদ দিয়ে বাকিটা অর্ককে জানানো যায় না? বন্ধুত্বটা নষ্ট করতেই হবে? এমনিতেও আমাদের কাছে কোনো প্রমাণ নেই। তমাল কিছু বলল না, আর সে নিজেও কনফিউজ। সেই রাতে প্রায় 2টোর দিকে অর্কর নাম্বার থেকে কল এলো শুভর কাছে। শুভ প্রচণ্ড ঘাবড়ে গেল। মনে হলো তমাল হয়তো সব বলে দিয়েছে অর্ককে। এসির মধ্যেও বসে ঘেমে উঠল। 2বার কল কেটে যাওয়ার পর 3য়বার সে ধরল। হ্যাঁ, হ্যালো। পাশ থেকে নারী কণ্ঠ ভেসে এলো। ব্লক করেছো কেন? ব্লক খোলো বলছি। কেন খুলবো? না খুলে আমি তোমার বন্ধুকে বলে দিব যে তুমি আমাকে কল করে ডিস্টার্ব করছো, উল্টাপাল্টা ছবি পাঠিয়ে হ্যারাস করছো, ভিডিও কলে অশ্লীল অঙ্গভঙ্গি করে দেখিয়েছো। আর এসব যে বলবে তার কোনো প্রমাণ আছে তোমার কাছে? আছে তো, তোমার ভিডিও কলের স্ক্রিনশট যত্নে রাখা আছে আমার কাছে। সেই রাতের কথা মনে আছে না? শেষ রাতের দিকে উত্তেজনার চরমে পৌঁছে গিয়েছিলে, ঠিক সেই মোমেন্টের স্ক্রিনশট আছে আমার কাছে। আশা করি তোমার ফ্রেন্ড সার্কেল বা পরিচিতজনের মধ্যে যারা মেয়ে আছে তাদের তোমার নোট দেখতে দারুণ লাগবে। ড্রাইভে আপলোড করাই আছে, জাস্ট লিঙ্কটা পাঠানো বাকি। শুভ ভয়ার্থ স্বর সামলানোর চেষ্টা করে বলল, তোমার স্ক্রিনশটও আছে আমার কাছে? তাই নাকি? কে বিশ্বাস করবে? আমার মুখে সবসময় ফিল্টার দেওয়া ছিল, তোমার ওই স্ক্রিনশট কোনো কাজে আসবে না। এমনিতেও স্ক্রিনশট নেই, তার উপর মুখে ফিল্টার দেওয়ার কথাটা সত্য। সারিকার শরীর দেখে শুভর এত মাথা এলোমেলো হয়ে গিয়েছিল যে মুখে অদ্ভুত একটা ফিল্টার দেওয়ার ব্যাপারটা তার খেয়ালই আসেনি, বা সে খেয়াল করতে চাইও নি। সে যন্ত্রের মতো জিজ্ঞেস করলো, কি যে তোমার? আপাতত একটা মোবাইল ফোন, খুব পুরনো হয়ে গেছে আমারটা, বলেছিলাম তো। ঠিক আছে, তার আগে ব্লগ তো খোলো। খুলবো না। ও আচ্ছা, তাহলে ড্রাইভ লিঙ্ক। খুলছি। গুড বয়। তুমি অর্কর মোবাইল থেকে ফোন করেছো কিভাবে? অর্কের মোবাইলে আমার অ্যাক্সেস আছে, ও নাক ডেকে ঘুমাচ্ছে। খুব পরিশ্রম গেছে কি না? তোমাকে যা বলেছি তাই করো। আজ রাতে ব্লক না খুললে সকালে তোমার সম্মান চিরতরে ব্লক হয়ে যাবে। কল রেখে শুভ মোবাইলটা ছুঁড়ে মারলো আয়নার দিকে। ড্রেসিং টেবিলের আয়নায় চুরচুর হয়ে ভেঙে পড়ল। ভাঙা কাজগুলো শুভর দিকে চেয়ে বলতে লাগলো, ভেঙে দিলে তো আমাদের, এবার আমাদের দিয়ে নিজেকে শেষ করে দে। তমালকে অসময়ে নিজের অফিসে দেখে বেশ অবাক হলো অর্ক। তমালের আগে কখনো তার অফিসে আসেনি, আজ হুট করে না বলে চলে এলো। সে বিস্ময় প্রকাশ করেই বলল। কিরে দোস্ত, তুই এখানে? ঘটনা কি? তমাল বলল, এলাম একটু কথা বলতে। সন্ধ্যায় বাসায় চলে আসতি, এখন আর কি বা কথা বলতে পারবো? কথাগুলো বাসায় বলা যাবে না, এজন্যই এখানে এলাম। আপডে ছুটি নিতে পারবি না? অর্ক মাথা চুলকে বলল, দেখি ম্যানেজ করতে পারি কিনা। বসের মেজাজ মর্জির ওপর ডিপেন্ড করে, তুই একটু ওয়েট কর, আমি দেখি। তমাল বসে অপেক্ষা করতে লাগলো। অজস্র কথার এলোমেলো তার জট পাকিয়ে আছে তার মাথার ভেতর। কোথা থেকে শুরু করবে অনেক ভেবেও বের করতে পারেনি সে। শেষে ঠিক করছে যা মনে আসবে বলে দেবে, তবে বলতেই হবে। শুভর ভরসায় থাকলে হবে না। তমাল আজ যে আসবে সেটা শুভকে জানায়নি। অর্কর ছুটি ম্যানেজ হলো। সে হাসি মুখে এসে বলল, চল, কোথায় যাবি? এই পুরা শহরে আর কোনো জায়গা আছে রেস্টুরেন্ট ছাড়া? চল খাওয়া দাওয়া করি, তারপর কথা হবে। ওরা পাশেই একটা ভালো চাইনিজ রেস্টুরেন্টে ঢুকে খাবার অর্ডার দিল। খাবার আসার ফাঁকে কথা শুরু করলো অর্ক। বলতে শুরু করে দে, কি বলবি? খেয়ে নেই।
কোন ঝামেলায় ফেসে গেছিস নাকি? তোকে দেখে তো মনে হচ্ছে কঠিন কনস্টিপেশনের রোগী। হাসতে হাসতে বলল অর্ক। তমাল হাসলো না। কথাগুলো অর্ককে বলার মতো সাহস তার ক্রমশ কমছে। অর্ক কি নিতে পারবে? তাকে ভুল বুঝবে না তো? অর্কর মনে হলো তমালকে কিছু একটা সহজ করা দরকার, সময় দেওয়া দরকার। হয়তো কোনো জটিল সমস্যায় পড়ে গেছে বেচারা। খাবার চলে এলে খেতে খেতে অর্ক জিজ্ঞেস করলো, শুভর কি হয়েছে রে? সে গ্রুপে কোনো কথাবার্তা বল না, ফোন টোনও করে না ইদানে। জানি না, আমার সাথেও যোগাযোগ নেই, ব্যস্ত হয়তো। এমন কি ব্যস্ততা রে ভাই? আগে তো হাজার ব্যস্ততার মধ্যেও ওর মিমস পাঠানো বন্ধ হতো না। হয়তো মিমস দেখাই বন্ধ করে দিয়েছে ব্যস্ততায়। হতে পারে, লাইফে কখন কার সাথে কি হয়ে যায় কে জানে। কথাটা অর্ক হালকাভাবে বললেও খেয়াল করলো তমাল তার দিকে খুব অর্থপূর্ণ দৃষ্টিতে চেয়ে আছে। খাওয়া দাওয়া শেষে এক কাপ কফি নিয়ে তমাল বলতে শুরু করলো, ওকে কথাটা বলতে চাইছিলাম তোর বাসা থেকে দাওয়াত খেয়ে আসার পর থেকে। অর্ক নড়ে চড়ে বসলো। কি কথা? তোর ওয়াইফ মানে সারিকাকে আমি। তমালের ফোনটা বেজে উঠলো। সে বিরক্তি হয়ে পকেট থেকে মোবাইলটা বের করে কেটে দিয়ে গিয়ে কলটা এসেছে শুভর বাড়ির ল্যান্ডলাইন থেকে। সে একটু অবাক হয়ে ফোন ধরলো। ওর বাড়ির বহু বছরের পুরনো গৃহকর্মী আমজাদ কল করেছে। বলল, হ্যালো তমাল ভাইয়া। বল আমজাদ, কি হয়েছে? আমজাদ ভয়াত্ম গলায় বলল, শুভ ভাইয়া ঘরের দরজা খুলতেছে না, রাত থেকে দরজা বন্ধ। 10টার সময় একবার ডাকলাম, বলল সকালে খাইব না। এখন আবার ডাকলাম, কথা বলে না। কত ধাক্কাধাক্কি করলাম, খোলে না। দরজা ভাঙবো ভাবতেছি, আপনারে তার আগে জানাইলাম, একটু আসেন, আমার ডর লাগতেছে। আসছি আমি। তমাল ফোন রাখতে অর্ক জিজ্ঞেস করলো, কি হয়েছে? জানি না, শুভর বাড়ি চল। ওরা তড়িঘড়ি করে ছুটল শুভর বাড়ির দিকে। তমাল আর অর্ক যখন পৌঁছালো তখন দরজা ভাঙা হয়েছে। শুভ বিছানায় পড়ে আছে, তার জ্ঞান নেই। ড্রেসিং টেবিলের আয়নায় ভেঙে চুরমার হয়ে ছড়িয়ে আছে মেঝেতে। শুভ বিছানায় এক সাইডে টেবিলে একটা ঔষধের পাতা পড়ে আছে। তমাল গিয়ে তুলে দেখলো ওটা ঘুমের ঔষধ। অর্ক দ্রুত অ্যাম্বুলেন্সে খবর দিতে গেল। তমাল শুভর নাড়ি দেখলো। নারীর গতি খুব ক্ষীণ, তবুও তো আছে। স্বস্তি মিলল খানিকটা। সম্ভবত খেয়েছে, বেশি দেরি হয়নি। 10টার দিকেও তো জ্ঞান ছিল। হাসপাতালে নিলে হয়তো ঠিক হয়ে যাবে। এসব ভাবতে ভাবতে তমালের চোখে পড়লো ঔষধের পাতার পাশেই একটা নোটপ্যাডে খোলার পাতায় কিছু লেখা। চোখ বুলিয়ে দেখতে পেল ভয়ানক কথাগুলো। সবার অলক্ষ্যে চট করে পাতাটা ছিঁড়ে পকেটে ভরে ফেলল সে। শুভকে এমার্জেন্সিতে নেওয়া হয়েছে, পেটের ভেতর ওয়াশ করতে হবে। খুবই বাজে অবস্থা। তমালের এত রাগ লাগছে। একটা ছেলে কেমন করে এই কাজ করতে পারে? ওর স্নায়ু কি এতই দুর্বল ছিল? ওকে মেয়ে হলে না হয় মানা যেত। এসব ব্যাপারে মেয়েরা সমাজকে ভীষণ ভয় পায়, কিন্তু সে তো ছেলে। তার যদি দু একটা স্ক্যান্ডাল বেরো হয়, 2 দিন পরে লোকে ভুলে যাবে। ফ্যামিলি নেই, বউ নেই, বাচ্চা নেই। ও কোন শোকে এমন একটা স্টেপ নিল কিছুতেই বুঝতে পারলো না তমাল। তার যত না ভয় হচ্ছে তার চেয়ে বেশি রাগ লাগছে। অর্কর মাথায় হাত দিয়ে বসে আছে। সে আসল ঘটনা জানে না। তমাল বলেছে সেও কিছু জানে না। সে এমনিতেও শুভর ব্যাপারটা আজ অর্ককে বলতো না, চেপে যেত। আর এখন তো ঘটনা আরও অনেক পেঁচিয়ে গেছে। অর্ক ফোন করে সারিকাকে শুভর ব্যাপারটা জানিয়েছে। দেখা গেল কিছুক্ষণ পর সারিকাও এসে হাজির। মেয়েটাকে দেখে তমালের ইচ্ছে হলো গলা চেপে ধরতে। মানুষ এত জঘন্য কেমন করে হয়? সারিকার এইসব ঘটনার কারণে তমালের নারী জাতির ওপরে এক ধরনের বিদ্বেষ জন্মে গেছে। নিজের বউকে অসহ্য লাগছিল, কথায় কথায় ঝগড়া লাগছিল। তাই নিজে থেকেই ওকে কয়েকদিনের জন্য বাপের বাড়ি পাঠিয়ে দিয়েছে। এখন দিন দিন এমন অবস্থা হয়ে যাচ্ছে যে কোনো মেয়ে দেখলেই মেজাজ গরম হয়ে যায়। সারিকাকে দেখে তমাল যেভাবে যে জায়গায় থেকে চলে গেল সেটা চোখ এড়ালো না অর্কর। আজ তো তমাল সারিকার ব্যাপারটায় কিছু বলতে যাচ্ছিল। কি বলতে চাইছিল সে? ভয়ানক কিছু। এই ভয়ানক পরিস্থিতিতেও তো কৌতূহল যেন গলায় এসে আটকে রইল অর্কর। তবে সে ধৈর্য ধরে বসে রইল। ওয়াশ করার পর শুভ সেই যাত্রায় বেঁচে গেল। তার অবস্থা স্টেবল হয়ে এলে সারিকাকে বাড়ি পাঠিয়ে দিল অর্ক। বলল আজ রাতে হাসপাতালে থাকবে। রাতে সে আর তমাল হাসপাতালে রয়ে গেল। শুভর তখন জ্ঞান ফেরেনি। অনেক রাতে একটা সুযোগ মতো সময় অর্ক তমালকে ধরে বসলো। তুই দুপুরে কি বলতে চাইছিলি এখন বল। তমালের কোনো কিছু বলার মতো ইচ্ছে নেই এখন। ভীষণ ক্লান্ত লাগছে। সে কয়েক পলক অর্কর দিকে চেয়ে থেকে বলল, পরে বলি। না, এখন বললেই ভালো হয়, আমার অনেক মাথা ধরে আছে। ওসব বললে মাথা ছিঁড়ে ফেলতে ইচ্ছে করবে। তুই বল। আচ্ছা, বলছি কিছুটা। তুই আমাকে ভুল বুঝতে পারিস, ভাবতে পারিস মিথ্যে বলছি।
বন্ধুত্ব শেষ করে দিতে পারিস। সব ডিপেন্ড করে তোর উপর। তবে আমার বলা উচিত বলে আমি বল। এত ভনিতে আর কি আছে রে ভাই? সেই দুপুর থেকে তোর নেকরামের চোটে কথাটাই শোনা হলো না, ফালতু। তমাল দুঃখে হেসে ফেলল, বলল, তোর কোনোদিন সারিকাকে সন্দেহ হয়েছে? কিরকম সন্দেহ? ওর চরিত্র নিয়ে। অর্কর মনে পড়ল অনেক কথাই। ওর বিয়ের পর এক লোক ওকে ফোন করে খুব ডিস্টার্ব করতো, বলতো সে সারিকাকে অনেক ভালোবাসে, অর্ক যেন সারিকাকে তার কাছে পাঠিয়ে দেয়, সারিকাকে ছাড়া বাঁচবে না ইত্যাদি। তবে সারিকা বলেছিল ওটা তার পেছনে ঘোরা ব্যর্থ প্রেমিক, পাত্তা পায়নি বলেই এমন করেছে। অর্ক নিজেও তার মনে হয়েছিল। এরপর সারিকাদের এলাকায় এক ছেলে অর্ককে চায়ের দোকানে পেয়ে সারিকার ব্যাপারে অনেক নোংরা কথা বলেছিল ওর টেস্ট এলাকার সবাই জানে। অর্ক ভীষণ রেগে গিয়েছিল সেবার, ছেলেটার সাথে মারামারি হয়ে গিয়েছিল তার। সারিকা এরপর বলেছিল এই ছেলের স্বভাব খারাপ, সবার সংসারে আগুন লাগাতে চায়। অর্ক সারিকার কথা বিশ্বাস হয়েছিল। একবার সে সারিকার হোয়াটসঅ্যাপে এক ছেলের প্রচণ্ড আপত্তিকর ছবি আর টেক্সট পেয়েছিল। সারিকা বলেছিল সে এই ছেলেকে চেনে না, হোয়াটসঅ্যাপে নাকি সব মেয়েদের কাছে এরকম মেসেজ কম বেশি আসে। তখন অর্ক সারিকাকে বিশ্বাস করেছিল। আজ তমালের এক কথায় তার সব বিশ্বাসের ভিত কেমন যেন নড়ে উঠল। সে খানিকটা ভীত গলায় জিজ্ঞেস করলো, ওর চরিত্র নিয়ে কেন আমি সন্দেহ করব? তমালের কথা বলতে একদম ইচ্ছে করছিল না। সে অর্ককে নিয়ে হাসপাতালের কম্পাউন্ডারের বাইরে এসে একটা লিপ সিগারেট ধরালো, লম্বা একটা টান দিয়ে বলল, সারিকা একটা ক্যারেক্টারলেস মেয়ে। ওর জীবনে আসা ছেলের সংখ্যা কম করে হলেও তোর বয়সে ডবল হবে। অর্ক চোখ মুখ তো শক্ত হয়ে গেল। তুই যা বলছিস ভেবে বলছিস? ও আমার বউ। হ্যাঁ, সেজন্যই মনে হয়েছে তোকে জানানো জরুরি। ওকে আমি স্কুল থেকে চিনি। অর্ক এবার বেশ রেগে গেল। স্কুল থেকে চিনিস মানে? তাহলে সেদিন বললি না কেন? সেদিন তো ভাব দেখালি জীবনে প্রথমবার ওকে দেখছিস। অর্ক, মাথা ঠান্ডা করে শোন প্লিজ। সেদিন কথাটা না বলার কারণ আছে, বলতে তো দিবি। সারিকা স্কুলে থাকাকালীন সময়ে ছেলেদের নাকি দড়ি দিয়ে ঘুরাতো। ক্লাসের কত ছেলের প্রেম করেছে গোপনে, তার হিসাব নেই। কলেজে এক সিনিয়রের সাথে ওর মাখামাখি প্রেম পুরো কলেজ জানে। সেই ছেলেকে ডিস করে সেকেন্ড ইয়ারে উঠতেই আবার জুনিয়রের সাথে জুটেছিল। এরপর ইউনিভার্সিটিতে। অর্ক তমালের কলার চেপে ধরে বলল, চুপ! আর একটা শব্দও তুই বলবি না আমার বউয়ের নামে। যা নয় তাই বলে যাচ্ছিস, তোমার সাহস তো কম না। হতভম্ব তমাল কোনো পাল্টা জবাব দিতে পারল না, ফ্যাল ফ্যাল করে চেয়ে রইল। তার আশঙ্কা সত্যি হয়েছে, অর্ক তাকে বিশ্বাস করছে না। আর কিছু বলে কি লাভ? কয়েক পলক এইভাবেই কেটে গেল। তমালের দিকে ইস্পাত দৃষ্টিতে চেয়ে রইল অর্ক। একসময় তাকে ছেড়ে দিয়ে লম্বা লম্বা পায়ে হেঁটে চলে গেল রাস্তার দিকে। কলিং বেল চেপে অনেকক্ষণ অপেক্ষা করতে হলো অর্কর। সারিকা ঘুমাচ্ছিল। ঘুমো ঘুমো চোখে উঠে দরজা খুলল সে। হাই তুলতে তুলতেই জিজ্ঞেস করলো, তুমি না রাতে থাকবে বলেছিলে? অর্ক সংক্ষেপে বলল, মাথা ব্যথা বলে চলে এলাম। তোমার বন্ধুর অবস্থা কেমন? ভালো। সারিকার কথা না বাড়িয়ে শুয়ে পড়ল। অর্কর অস্থির লাগছে, মনে হলো গোসল করলে হয়তো একটু ভালো লাগবে। সেই সময় নিয়ে গোসল করলো। প্রচণ্ড ক্ষুধাও লেগেছিল। রাতে একটা ব্রেড খেয়েছিল শুধু, খাওয়ার মতো কিছু না পেয়ে একটা ডিম ভাজি করে টোস্ট দিয়ে খেয়ে ফেললো। তারপর শুতে গেল, কিন্তু ঘুম এলো না। সে প্রাণপণ চেষ্টা করছে তমালের কথাগুলো ভুলে যেতে, কিন্তু যতই যাই করুক না কেন ভাঙা ক্যাসেটের মতো তার মগজে সেই কথাগুলোই বেজে চলেছে। মনে হচ্ছে অন্তকাল ধরে এগুলোই শুনে যাচ্ছে সে। কোনো দিন এই লুপ থেকে সে আর বের হতে পারবে না। চিৎকার করতে ইচ্ছে হলো অর্কর। মাথা ব্যথায় ছিঁড়ে যাচ্ছে। দুটো ঘুমের ঔষধ আর মাথা ব্যথার ঔষধ একসাথে খেয়ে নিল সে। একবার ইচ্ছে হলো শুভর মতো সবগুলো ঘুমের ওষুধগুলো খেয়ে নিতে, ভালোই হতো তাহলে। তিতকুটে কোনো সত্য তার দোরগোড়ায় তাহলে আর অপেক্ষায় বসে থাকতো না, সে সব কিছু ছেড়ে চলে যেতে পারত। তমালকে বহুদিন ধরে চেনে অর্ক। ওদের মধ্যে সবচেয়ে বেশি স্ত্রীসম্পন্ন মানুষ হলো তমাল। সে বাড়তি কথা বলে না, আজে বাজে কথাও বলে না, কখনো কারো ক্ষতিও চায় না। আজ সকালে যদি অর্ককে জিজ্ঞেস করা হতো পৃথিবীর কোন মানুষটাকে সে সবচেয়ে বেশি বিশ্বাস করে, সে হয়তো তমালের নামই সবার আগে বলতো। কিন্তু এখন তার ইচ্ছে হচ্ছে তার সম্পূর্ণ সত্তা দিয়ে তমালকে অবিশ্বাস করতে। এই সত্যের মুখোমুখি হওয়ার তার পক্ষে সম্ভব না। এর চেয়ে শেষ হয়ে যাক বন্ধুত্ব। সে জানতে পারুক কোনো কারণে তমাল মিথ্যে বলছে। তার ভালোবাসা সত্যি হোক, নিষ্পাপ প্রমাণিত হোক তার প্রিয়তমা।
পাশে তাকালো অর্ক। ঘুমিয়ে আছে সারিকা, কিন্তু কি সুন্দর মুখটা। জানালা গলে স্ট্রিট লাইটের আলো ঢুকেছে ঘরে, সেই আলোয় আবছে দেখা যাচ্ছে মুখ। টুটি হয়ে শুয়ে থাকা এই নিষ্পাপ মেয়েটি কিছুতেই খারাপ হতে পারে না, দুশ্চরিত্র হবার প্রশ্নই ওঠে না। এই মেয়ের জন্য অর্ক মায়ের সাথে সম্পর্ক খারাপ করেছে, বন্ধু কোন ছাড়। মাথার উপর আর একটা বালিশ চাপা দিয়ে মাথা ব্যথা থেকে বাঁচার চেষ্টা করতে লাগলো সে। কিছু হলো না মাথায়, এখনো তমালের কথা ঘুরছে। সারিকা ঘুমের মধ্যে তার দিকে এগিয়ে এলো, ওর বুকে মুখ গুঁজল। অর্ক জড়িয়ে ধরলো সারিকাকে। কি মিষ্টি ঘ্রাণ আসে ওর শরীর থেকে। সারিকা নাক ঘষছে ওর বুকে। অর্ক সেই মুহূর্তে মনে হলো সারিকার জন্য পুরো পৃথিবীর সাথে লড়তে হলে সে লড়বে, তবুও সবাইকে ভুল প্রমাণ করতেই হবে। ভোরে শুভর জ্ঞান ফিরলে তমাল কেবিনে ঢুকলো। তমালের চেহারায় গম্ভীর। রোগীর সাথে দেখা করতে আসার সময় চেহারায় সহমর্মিতা ফুটিয়ে তোলার কোনো প্রয়োজন সে বোধ করছে না, বরং ওর ইচ্ছে করছে ব্যাটাকে হাসপাতালের বেড থেকে তুলে ইচ্ছে মতো ধোলাই দিতে। শুভ সামান্য হেসে বলল, গুড মর্নিং। পাতার বাচ্চা, তুই এই কাজ কেন করলি? শুভ হাসলো। আর করব না। কেন করবি না? শিক্ষা হয়ে গেছে ভাই, অনেক কষ্ট। তোর শিক্ষা হওয়ার দরকার ছিল। জানি। তুই কি মেয়ে? তোকে কি সমাজ থেকে বের করে দিত? এই ন্যাকামিটা কেন করলি তুই? শুভ একটু ভেবে বলল, দোস্ত আমি জানি না তুই বুঝবি কিনা, কিন্তু আমার মনে হচ্ছিল আমি নিজে কিছু করছি না, অদৃশ্য কিছু দ্বারা পরিচালিত হচ্ছি। আমি তো এত খারাপ না যে বন্ধুর সাথে এরকম বেইমানি করব, তবুও করেছি। সব কিছু জেনে বুঝে করেছি। নিজেকে কন্ট্রোল করার ক্ষমতা আমার নষ্ট হয়ে গিয়েছিল। অর্ককে ফেস করা দূরের বিষয়, আমি নিজেকে ফেস করতে পারছিলাম না। ঘরের আয়না ভেঙে ফেলেছিলাম রাগে। এরপর হঠাৎ বাথরুমে গিয়ে আয়না দেখে মনে হচ্ছিল নিজেকে না, কোনো বিশ্বাসকে দেখছি। এই জীবন রাখলে আমি হয়তো আরও বড় বড় পাপ করে ফেলবো। এই আশঙ্কায় আর কিছুটা ভয় বলতে পারিস। কাজটা করে ফেলেছি, আমার তো কোনো পিছু টাননি। আমি মরে গেলেও কারো কিছু হতো না। কথাগুলো বলে তমালের দিকে চাইতে মনে হলো তমাল কষ্ট পেয়েছে তার পিছুটা নেই। কথাটা শোনার পর সে তমালের হাত ধরে বলল, সরি, আমি বাঁচতে চাই না, তোদের জন্য বাঁচবো আমি। তমাল বলল, এখনো কি ক্লিপ ফিল আছে? কিছুটা। বাদ দে বিষয়টা। বাদ দেব। পুরোপুরি বাদ দিবি। ওকে। যা হয় হবে। ওকে। প্রমিস কর, এমন আর করবি না। প্রমিস করলাম। আর শুন, অর্ক দেখা করতে একে সারিকার প্রসঙ্গ একেবারে তুলবি না। তুই এই কাজ কেন করেছিস জিজ্ঞেস করলে বানিয়ে কোনো কিছু বলে দিস। তুই তো এতদিন ওকে সব বলতে চাইতি, এখন উল্টো গান গাইছিস কেন? বলার চেষ্টা করেছিলাম, ওকে শুনেনি। উল্টে রেগে বাস্ট হয়ে গেছে। অ্যাকসেপ্টেড। ওই মেয়ে আমার বউ হলে আমি বিশ্বাস করতাম না। সিরিয়াসলি? কি আছে ওর মধ্যে? হয়তো বুঝতে পারছি কি আছে, পর বলবো তোকে। আচ্ছা। অর্ক অফিসে যাবার আগে শুভকে দেখতে এলো। অর্ককে দেখে শুভর কষ্ট হলো খুব, কেমন যেন দেখাচ্ছে ওকে। অনুশোচনাটা ফিরে আসছে ভেতরে ভেতরে, তবে সে স্বাভাবিক রইল। অর্কের প্রশ্নের উত্তরে ব্যবসায়ী ভোলাডুবির আশঙ্কা নিয়ে বানিয়ে একটা কাহিনী বলে দিল শুভ। অর্ক তাকে বেশি কিছু উপদেশ দিয়ে চলে গেল সেখান থেকে। অফিসে গিয়ে তার কাজে মন বসল না মোটেও, কেবলই ভেতরে ভেতরে অশান্তিতে তোলপাড় হয়ে যাচ্ছে। মাথা ব্যথাটাও কেবল বেড়েই চলেছে। চোখের সামনে প্রাইসে দেখতে পাচ্ছে লাল লাল নীল আলো জ্বলছে আর নিভছে। সে বহু চেষ্টা করলো অফিসের কাজে মনোযোগ দেবার। এরপর মোবাইল নিয়ে এলোমেলো চাপতে লাগলো। অডিও ফাইলগুলোতে গিয়ে মনে হলো এগুলো শোনা যায়। বন্ধুদের সাথে আড্ডাগুলো খুব মজার হয় বলে সে শুভ আর তমালের নাম্বার কল রেকর্ড অপশান চালু করে রেখেছে। ওদের সাথে প্যাচালগুলো অটোমেটিক রেকর্ড হয়ে থাকতো। অর্ক প্রায় শোনে, মজা লাগে, মনে হয় স্মৃতি জমাচ্ছে। সেই রেকর্ড শুনতে গিয়ে সে আবিষ্কার করলো একটা ফোন কল, যেখানে তার আর শুভর মধ্যে না, বরং শুভ আর সারিকার মধ্যে কথাবার্তা হচ্ছে। কথাগুলো শুনতে শুনতে গায়ের লোম খাড়া হয়ে যেতে লাগলো তার। হ্যাঁ হ্যালো। ব্লক করেছো কেন? ব্লক খোলো বলছি। কেন খুলবো? না খুলে আমি তোমার বন্ধুকে বলে দিব যে তুমি আমাকে কল করে ডিস্টার্ব করেছো, উল্টাপাল্টা ছবি পাঠিয়ে হ্যারাস করেছো, ভিডিও কলে অশ্লীল অঙ্গভঙ্গি করে দেখিয়েছো। আর এসব যে বলবে তার কোনো প্রমাণ আছে তোমার কাছে? আছে তো, তোমার ভিডিও কলের স্ক্রিনশট যত্নে রাখা আছে আমার কাছে। সেই রাতের কথা মনে আছে না? শেষ রাতে দিকে উত্তেজনার চরমে পৌঁছে গিয়েছিলে, ঠিক সেই মোমেন্টের স্ক্রিনশট আছে আমার কাছে।
আশা করি তোমার ফ্রেন্ড সার্কেল বা পরিচিত জনের মধ্যে যারা মেয়ে আছে তাদের তোমার নোট দেখতে দারুণ লাগবে। ড্রাইভে আপলোড করাই আছে, জাস্ট লিঙ্কটা পাঠানো বাকি। তোমার স্ক্রিনশটও আছে আমার কাছে। তাই নাকি? কে বিশ্বাস করবে? আমার মুখে সবসময় ফিল্টার দেওয়া ছিল। তোমার ওই স্ক্রিনশট কোনো কাজে আসবে না। কি চাই তোমার? আপাতত একটা মোবাইল ফোন, খুব পুরনো হয়ে গেছে আমারটা, বলেছিলাম তো। ঠিক আছে, তার আগে ব্লগ তো খোলো। খুলবো না। ও আচ্ছা, তাহলে ড্রাইভ লিঙ্ক। খুলছি। গুড বয়। তুমি অর্কর মোবাইল থেকে ফোন করেছো কীভাবে? অর্কের মোবাইলে আমার অ্যাক্সেস আছে, ও নাক ডেকে ঘুমাচ্ছে। খুব পরিশ্রম গেছে কি না? তোমাকে যা বলেছি তাই করো। আজ রাতে ব্লক না খুললে সকালে তোমার সম্মান চিরতরে ব্লক হয়ে যাবে। কথাগুলো রিপিটলি কতবার শুনলো অর্ক বলতে পারবে না। তার মগজে কাজ করা বন্ধ করে দিয়েছে, চোখ জ্বালা করছে। চোখের সামনে এখন আর কিছুই নেই, কেবল লাল নীল হলুদ আলো জ্বলছে আর নিমছে। মাথা ব্যথায় ফেটে যাচ্ছে। অফিসের ডেস্কে বসেই প্রচণ্ড চিৎকার দিয়ে উঠল সে। চোখ খুলে তামালকে দেখতে পেল অর্ক। তার অবস্থা খারাপ হয়ে গিয়েছিল, মাথা ধরে বসে এলোমেলো বকছিল সে। বিপি প্রচণ্ডভাবে হাই হয়ে গিয়েছিল বলে ওর কলিগরা হাসপাতালে নিয়ে এসে তাকে শুভই একই হাসপাতালে ভর্তি। শুভর কাছে এসেছিল তমাল। হঠাৎ অর্ককে দেখতে পেয়ে তার কাছে এসেছে। ও পরিচয় দেওয়াতে অর্কর অফিস কলিগরা চলে গেছে কাজে। অর্কর স্বাভাবিক হতে প্রায় সন্ধ্যা হয়ে গেছে। চোখ খুলে তমালকে দেখতে পাই সে খানিকটা ভীত হলো। কেন হলো বলতে পারবে না। তমালকে ভয় লাগছে, গা শিরশির করছে ওর। তমাল বলল, কেমন আছিস? জানি না। সবাই মিলে অসুস্থ হওয়া শুরু করেছিস কেন তোরা? কয়জনকে দেখব? জানি না। জানিসটা কি? তমাল, শুভ সুইসাইড করতে গিয়েছিল কেন? ওর কি একটা ঝামেলা ছিল? কি নিয়ে সারিকা? তমাল চমকে উঠে বলল, তুই জানিস? সবটা জানি না, কিছুটা জানে, বাকিটা তুই বল। আগে সুস্থ হয়ে নে। আমি সুস্থ আছি। সে উঠে বসলো। এর মধ্যে ডাক্তার এসে একবার দেখে গেলেন তাকে। ব্লাড প্রেশার এখনো হাই, তবে ঠিকমতো বিশ্রাম করলে ঠিক হয়ে যাবে। হাসপাতাল আর না থাকলেও চলবে। তমাল বলল। বাড়ি যাবি না? অর্ক উঠে বসে বলল, না, তোর বাসায় ভাবি আছে, না, বাপের বাড়ি। নিয়ে চল আমায়। তমাল একটা ওভার ডেকে অর্ককে তার বাড়ি নিয়ে চলল। হালকা খাবার দিয়ে রাতের খাওয়ার সারল দুজন নিঃশব্দে। খাওয়া শেষে তমাল বলল, তুই ঘুমিয়ে পড়, যা কথা হওয়ার সকালে বলবো। অর্ক তমালের হাত খামচি ধরে পড়ল। আজই বলবি, এক্ষুনি বলবি, আমি শুনবো। আমার কিচ্ছু হবে না, না বললে চলে যাব। কোথায় যাব জানি না। তমাল কয়েক পলক তাকিয়ে রইল অর্কর দিকে। মনে হচ্ছে না বলতেই হবে। অর্কর চোখে এতটা কাঠিন্য আগে কোনোদিন দেখেনি সে। তমাল ওর সামনে বসলো, বলল, ঠিক আছে বলছি, কিন্তু তুই প্লিজ ঠান্ডা মাথায় শোন। আমার মাথা ঠান্ডাই আছে, শুরু থেকে বল। কাল যেটা বলতে চাইছিলি সেটাই একদম ডিটেলসে। তমাল শুরু করলো স্কুলের কাহিনী থেকে, যেটা সে শুভকে বলেছিল। তারপর বলল, সেদিন সারিকাকে তোর বাড়িতে তোর বউ হিসেবে দেখার পর আমার পুরাই মাথা ঘুরে গেছিল। ও আমাকে মেসেজ করতো, মেসেজগুলো দেখাই তারা, এই যে এগুলো লিখতো, কল করতো, কল রেকর্ডও আছে। শুধু বলতো ওর পাস্ট তুই জানলে ও আমাদের ফ্রেন্ডশিপ নষ্ট করে দিবে। আমি তোকে এসব জানাতে চেয়েছিলাম, আবার ভয়ে জানাইনি, জানিয়েছিলাম শুভকে। জানাতে গিয়ে আমি জানতে পারলাম আরও ভয়ানক সত্য। শুভকে প্রতি রাতে কল দিয়ে সিডিউস করতো সারিকা, বিনিময়ে টাকা পয়সা চাইতো, এটা সেটা কেনার জন্য। ভিডিও কলে অসভ্যতা করত। শুভও কন্ট্রোল করতে পারেনি, সাড়া দিয়েছিল। তারপর নিজেই আর নিজের কাজগুলো সহ্য করতে না পেরে খেয়ে নিল ঘুমের ওষুধ। এক পর্যায়ে এসে অর্ক বলল, সারিকা শুভকে ব্ল্যাকমেল করছিল? তুই কি করে জানলি? সেটা বিষয় না, তুই তারপর বল। তমাল গতকালের লেখা শুভর নোটটা এনে অর্কর হাতে দিল। তাতে লেখা, আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়। আমি একটি ভণ্ড, চরিত্রহীন আর শয়তান লোক। আমার মতো বেঈমানের মরে যাওয়াই উচিত। শুভর তারপর কি হলো তা তো জানোসই। তবে শুভর জীবনে এই যে এরকম জ্বর এসেছে তা না। ভার্সিটিতে ও একজনের সাথে এর চেয়েও বড় ব্লান্ডার করেছিল। কি করেছিল? ছেলেটার নাম রুমন। ফার্স্ট ইয়ারেই সারিকার সাথে পরিচয়। বেশ হ্যাপি কাপল ছিল দুজন। রুমন ওকে পছন্দ ভালোবাসত আর বিশ্বাসও করত। 2 বছরের সম্পর্কে এমন কিছু নেই যা ছেলেটা ওর জন্য করেনি।
থার্ড ইয়ারে উঠে একদিন সে সারিকাকে এক সিনিয়রের সাথে ভাজে ভাজে চ্যাট করতে দেখে। ধরার পর অনেক কান্নাকাটি করে সারিকা। ঘটনা শেষ হয়। এর কিছুদিন পরেই মেয়েটা ওদের ইউনিভার্সিটির কোনো এক গেস্ট টিচারের সাথে কক্সবাজার যায় 2 দিনের জন্য। রুমনকে বলেছিল গ্রামে যাবে, সেটাও রুমন জানতে পেরে যায়। পাগলের মতো হয়ে যায় সে, প্রচুর রিকোয়েস্ট করে। এই ঘটনা নিয়ে ক্যাম্পাসেই অনেক ঝামেলা হয়। সারিকা এরপর রুমনের সাথে সম্পর্ক শেষ করে অন্য সিনিয়রের সাথে রিলেশনে যায়। কয়েকদিনের ভিতরেই আবার দেখা যায় তাকে ছেড়ে অন্য কারোর সাথে ঘুরতে। এরপর বিষয়টা কমন হয়ে যায় যে সারিকা এক এক দিন যেমন এক এক কাপড় পরে আসবে, তেমনি এক এক দিন এক এক ছেলের সাথে ঘুরবে। এমনকি এটাও কানাঘুষা শোনা গেছে যে ও টাকার বিনিময়ে সার্ভিস দিত। সবকিছু আমি জেনেছি আমার বন্ধু সাবিনের থেকে। ও ওই ভার্সিটিতেই পড়তো, একই এলাকার ছিলাম বলে আমাদের কমন ফ্রেন্ড ওর কলেজ আর ইউনিভার্সিটি 2 জায়গাতেই পেয়ে গেছি। তুই চাইলে ওর আরও ব্যাচমেটের সাথে কথা বলে শিওর হতে পারিস। তো যা বলেছিলাম, এসবের মধ্যে রুমন বেচারা প্রচণ্ড আঘাত পেয়েছিল। সে মানসিক ট্রমার মধ্যে চলে গেছিল। পড়াশোনা করতো না, পাশ করতে পারতো না, ফেল করে করে রয়ে গেছিল সেই থার্ড ইয়ারেই। এদিকে সারিকা পাশ করে বেরিয়ে গেছিল, তোকে বিয়ে করে নিয়েছিল। তখন তোকে হয়তো রুমন কল করতো মাঝে মাঝে, তুই ওকে বিশ্বাস করিসনি। সারিকাকে ফিরে যেতে বলতো ওর কাছে। ওর মানসিক অবস্থা তখনও খারাপ ছিল, কয়েকবার সুইসাইডও করতে গিয়েছিল। এখন অবশ্য ভালোও হয়েছে, অনার্স পাশ করেছে শুনলাম। অর্ক দীর্ঘশ্বাস ছাড়ল, কোনো মন্তব্য করলো না। তার ভেতরটা বিষে ভরে আছে। আজ সারাদিন সারিকার সাথে কোনো কথা হয়নি। ফোনটাও বহু আগেই সুইচ অফ করে রেখেছে সে। কথা শেষে তমাল তাকে গেস্ট রুমে শুইয়ে দিয়ে নিজে শুতে গেল। মাঝরাতের দিকে রোবটের মতো উঠে বসলো অর্ক। দরজা খুলে বেরিয়ে গেল তমালের বাড়ি থেকে। তমালকে জাগালো না। বেরিয়ে সোজা হাঁটতে লাগলো রাস্তা দিয়ে। তার মাথাটা আবার প্রচণ্ড ব্যথায় ছিঁড়ে যেতে যাচ্ছে। চুলগুলোর গোড়ায় গোড়ায় যেন কেউ ছুঁই দিয়ে বিধিয়ে দিচ্ছে প্রতিনিয়ত। মাথা ব্যথার সাথে সাথে চোয়াল ব্যথা করছে, চোখ জ্বালা করছে, চোখে এলোমেলো দেখতে শুরু করছে। এসব নিয়েও কেমন করে নিজের বাসায় গেল জানে না অর্ক। যেন এখানে পৌঁছানোরই ছিল তার, তাই অদৃশ্য শক্তি টেনে নিয়ে এসেছে তাকে। কলিং বেল চাপলো সে। সারিকার দরজা খুলে রাগে ফেটে পড়ে বলল, কোথায় ছিলে তুমি? সারাদিন খোঁজ খবর নেই। আমাকে কি পাগল করে ছাড়বে নাকি? অর্ক কোনো কথা না বলে প্রচণ্ড এক থাপ্পড় দিল সারিকার গালে। সারিকা সামলাতে না পেরে ছিটকে পড়ে গেল। অবাক হয়ে চেয়ে রইল সে অর্কর দিকে। ঠোঁট কেটে রক্ত বের হচ্ছে। অর্ক নিজেই ওকে টেনে তুলল, তারপর দেয়ালের সাথে আটকে ফেলে গলা চেপে ধরল ওর। সারিকা প্রাণপণ চেষ্টা করতে লাগলো নিজেকে ছাড়াতে, পারল না। ওর নিঃশ্বাস বন্ধ হয়ে আসার আগ মুহূর্ত ছেড়ে দিল অর্ক। ওর পাতলা শরীরটা ছুঁড়ে দিল ঘরের অন্যদিকে। প্রচণ্ড জোরে বাড়ি খেলো সারিকা শোকেশের গায়ে। কাঁচ ভেঙে হাতে ঢুকে গেল তার, রক্ত দিয়ে মাখিয়ে গেল হাত। চিৎকার করে উঠল সারিকা। অর্কর মাথায় এখনও এলোমেলো শব্দ বেজে চলেছে, একঘেয়ে কোনো রেকর্ড বেজে চলছে। বুক জ্বলে যাচ্ছে। সারিকার কথা বা চিৎকার কোনোটাই তাকে স্পর্শ করতে পারল না। সে সারিকার কাছে গিয়ে ওর মুখ চেপে ধরল, চুলের মুঠি ধরে টেনে বলল, অনেক শখ না তোর এক একবার এক এক লোকের সাথে শোয়ার? যদি তোর এই শরীরটাই নষ্ট হয়ে যায় তাহলে কিভাবে যাবি? কেউ ফিরেও চাইবে না তোর দিকে। সারিকা আর্তনাদ করে উঠল। অর্ক সারিকার জামা কাপড় টেনে খুলে ফেলল। রান্নাঘরে ঢুকে একটা ছুরি নিয়ে এলো। সারিকা প্রাণ ভয়ে কোনো রকম উঠে ঘরে ঢুকে দরজা আটকে দিল। অর্ক দরজা ধাক্কালো, ভাঙার চেষ্টা করলো, কাজ হলো না। একসময় ওর মাথার যন্ত্রণা বাড়তে বাড়তে চরম পর্যায়ে চলে গেল। সে জ্ঞান হারিয়ে পড়ে রইল মেঝেতে। অর্কর আজকাল ঠিকমতো জ্ঞান ফেরে না। সে কেবল এলোমেলো দৃশ্য দেখে চোখের সামনে। চোখ মেলতে ইচ্ছে করে না, মনে হয় সারাক্ষণ কোনো স্বপ্ন দেখছে সে কোথায় আছে কি করে আছে কিছুই জানে না সে। এক একবার কে এসে তাকে বসিয়ে খাইয়ে দিয়ে যায় বুঝতেই পারে না। চোখ মেললে চারপাশে সব কিছু ছোট হয়ে আসে, মনে হয় কোনো ডিলিউশনের মধ্যে আছে। পুরোপুরি জ্ঞান ফিরতে 1 সপ্তাহ লাগলো অর্ক। সেদিন সে ভালোভাবে চোখ মেলল, মাথা কাজ করা শুরু করলো। সে বুঝতে পারলো এটা একটা হাসপাতাল। সেদিনই তার সাথে দেখা করতে এলো তমাল আর শুভ। ও শরীরের অবস্থা জেনেও ওরা চলে গেল। আর কিছু বলল না। অর্করও কিছু জানার ইচ্ছে হলো না। অর্ক হাসপাতালে রইল আরও দিন 3।
এরপর হাসপাতাল থেকে রিলিজ নিয়ে তাকে নিজের বাড়িতে নিয়ে গেল তমাল। তমালের বউ ফিরে এসেছে। ভালো মন্দ রান্না হলো সেদিন। খাওয়া দাওয়া করে তিনজনে ড্রয়িং রুমে বসলো। এতক্ষণ প্রথম সারিকার কথা জানতে চাইলো অর্ক। কোথায় ও? ওরা দুইজন কোনো কথা বলল না। অর্ক আবারও জিজ্ঞেস করলো। সারিকা কোথায়? ছোট্ট করে একটা নিঃশ্বাস নিয়ে তমাল বলল। শি ইজ নো মোর। চমকে উঠল অর্ক। ফ্যাকাশে হয়ে গেল তার চেহারা। হোয়াট? আমি কি ওকে না, তুই ওকে জখম করেছিলি শুধু। তারপর? শুভ বলল। তোকে সেদিন সকালে না পেয়ে তোর বাসায় যায়। সেখানে গিয়ে তোকে জ্ঞানের অবস্থায় আর সারিকাকে আহত অবস্থায় পায়। দুজনকে হাসপাতালে ভর্তি করা হয়। তোর প্রমাণ না কাটলেও সারিকা সেরে ওঠে 3 দিনের ভেতর। তুই যে সবাই জেনে গেছিস সেটা জানতে পারে। আমরা ওকে অনেক অপমান করেছিলাম। সেদিন বাসায় ফিরে ও নিজের হাতে শিরা কেটে ফেলে। অতিরিক্ত রক্তক্ষরণে মারা যায় সেদিনই। তার আগে অবশ্য একটা চিঠি লিখে যায়। চিঠিটা পুলিশের কাছে আছে। আমি ছবি তুলে রেখেছিলাম, এই যে। কাপা হাতে শুভর মোবাইলটা নিল অর্ক। স্পষ্ট সারিকার হাতের লেখা। আই লাভ ইউ অর্ক। তুমি আমাকে বিশ্বাস করো আর না করো, আমি তোমাকে পাগলের মতো ভালোবাসি। ভালোবাসি বললেই তোমাকে বিয়ে করেছি। ভালোবাসি বলেই তোমার কাছে নিজের কাজগুলো খোলাসা করে যাবার পর বেঁচে থাকার ইচ্ছে শেষ হয়ে গেছে আমার। তুমি কেন আমাকে মেরে নিচে জেলে যেতে বলো? আমি নিজেই কাজটা করে নিজের পাপের বোঝা থেকে পৃথিবীকে মুক্ত করে গেলাম। কিছু কথা বলে যাই তোমাকে। আমি এসব কেন করতে শুরু করি সেটাই বলি। ছোটোবেলায় যখন আমি ক্লাস 5-এ পড়ি, তখন একটা চকলেট দিয়ে পাশের বাড়ির আঙ্কেল আমাকে ছুঁয়েছিল। কি নোংরা লেগেছিল আমার জানো? কিন্তু ওই যে চকলেট এলো, সেজন্য আমি কাউকে কিচ্ছু বলিনি। তবে তার আবার টাকাতেও আমি যাইনি কাছে। এরপর ক্লাস 7-এ পড়ার সময় আমার প্রাইভেট টিচার শাসন করা কিংবা আদর করা নামে আমার গায়ে হাত দিত। আমি প্রথমে ভয় কিছু বলতাম না, কিন্তু একদিন মনে হলো একেই যদি আমি উল্টো ভয় দেখাই। আমি ভয় দেখাতে শুরু করলাম সবাইকে বলে দেবার। বললাম, যা করেছো তা করে যেতে চাইলে আমাকে রোজ চকলেট কিনে দিতে হবে। সে দিত। বিনিময়ে রোজ সবার চোখ এড়িয়ে যতটা পারে নিজের শখ মিটিয়ে নিত। আমারও এইসব আস্তে আস্তে মজা লাগতে শুরু করেছিল। একদিন খালি বাড়ি পাওয়ার সুযোগে যা বাকি ছিল তাও হয়ে গেল। ক্লাস 8-এ একটা প্রেম করতে শুরু করার পর আমার কাছে পুরো ব্যাপারটা স্বাভাবিক হয়ে গেল। বহুগামী হতে তখন একটুও খারাপ লাগতো না, বরং উপভোগ করতাম। সুবিধা আদায়ের জন্য কিংবা এমনিতেই শুধু ভালো লাগা থেকে কত মানুষের সাথে জড়িয়েছি হিসেব নেই। কিন্তু আমারও তো একটা মন আছে। সেই নিষ্পাপ মনটা আমি ছোটোবেলাতেই তোমাকে দিয়েছিলাম অর্ক। তোমার প্রতি আমার ভালোবাসা তুমি কোনো সন্দেহ করো না। তাহলে যে আমি মরেও শান্তি পাবো না। আমি চাইলে ধনী তোমার থেকেও হ্যান্ডসাম কাউকে বিয়ে করে ফেলতে পারতাম। কত ছেলে ছিল, কিন্তু তোমাকে ছাড়া যে আমি অপূর্ণ ছিলাম। আমার ভালোবাসার কোনো খাত ছিল না অর্ক। তোমায় আমি কষ্টে দেখতে পারছি না। হাসপাতালে তোমার কষ্টে জর্জরিত মুখ দেখে সিদ্ধান্ত নিলাম যে মানুষটার জন্য আমার ভালোবাসার মানুষ এভাবে কষ্ট পাচ্ছে, তাকেই শেষ করে দিব। তুমি ভালো থেকো অর্ক, খুব ভালো থেকো। আমাকে ভালোবাসতে না পারো, শুধু ঘৃণা করো না। আমি সত্যি তোমাকে অনেক 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 বেশি ভালোবাসতাম। অনেক ভালোবাসতাম অর্ক, অনেক ভালোবাসতাম। অর্ক চিঠি পড়ে মুহূর্তের মতো বসে রইল। শুভ বলল। পুলিশের ঝামেলা আমরা মিটিয়ে নিয়েছি, তোর কিছু হবে না। তুই কদিন আমার বাড়িতে গিয়ে আমার সাথে থাক, তারপর তোকে একটা নতুন বাসায় শিফট করিয়ে দেবো। ওই বাসায় থাকতে হবে না। অর্ক কিছু বলল না। তমাল ওর হাত ধরে বলল। অর্ক, প্লিজ চেষ্টা কর স্বাভাবিক হতে। অর্ক প্রাণহীন গলায় বলল। আমি তোর বাসায় যাবো না শুভ। আমাকে আমার মায়ের কাছে দিয়ে অন্য কোথাও থাকলে হয়তো আমি আর বাঁচবো না। অর্ক মায়ের কাছে থেকে মাসখানেক পর বেশ স্বাভাবিক হয়ে ফিরল। নিজের বাসা বদলে ফেললো সেখানে। মাকে নিয়ে এলো গ্রাম থেকে। ওদের বন্ধুত্ব ধীরে ধীরে স্বাভাবিক হয়ে এলো। একদিন অর্ক মায়ের দাওয়াতে ওদের বাসায় গিয়ে জমিয়ে খাওয়া দাওয়ার অনেকদিন পর একটু খোলামেলা হাসি ঠাট্টা হলো। ফেরার পথে সেদিন হঠাৎ তমাল শুভকে জিজ্ঞেস করলো। তুই একবার বলেছিলি তুই বুঝতে পেরেছিস সারিকার মধ্যে কি আছে। কি ছিল বলতো? শুভ উদাস গলায় বলল। নির্লজ্জতা। আমাদের সবার মনে একটা অন্ধকার অংশ থাকে। ভালো অংশের মতো সেই খারাপ অংশটাও বের হয়ে আসতে চায়, যাকে আমরা দাবিয়ে রাখি। ডক্টর জেকিল অ্যান্ড মিস্টার হাইড গল্পটা পড়েছিলে না? সেই মিস্টার হাইডের মতো আমাদেরও খারাপ প্রবৃত্তি সুযোগ পেলে বের হয়ে আসতে চায়।
আর সারিকা সেটাই ওর নির্লজ্জ কথাবার্তা আর কাজকর্ম দিয়ে বের করে আনতো। ওটাই ছিল ওর আকর্ষণীয় ক্ষমতা, যেটা এড়িয়ে যাওয়ার মতো শক্তি সবার আলোকিত অংশের থাকে না। আমারও ছিল না। অর্ককেও কি এভাবেই ফাঁসিয়েছিলি? চিঠি পড়ে তো সেটা মনে হয় না। হয়তো ও অর্ককে সত্যি ভালোবাসতো, নয়তো এমন মেয়েরা তো সহজে মরে না, শুধু রূপ বদল করে। যা হয়েছে ভালোই হয়েছে। বেশ জোর দিয়েই বলল তমাল। শুভ আপন মনেই বলে উঠল, হয়তো